হ্যালো সেকিমার্স 25, হোপফুলি ইউ আর ওয়েল। তো এই ভিডিওতে আমি আমার সেকিমার্স 25 কোর্সের যে রিক্যাপ ক্লাস, সেখানে আমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, যেটা আমি লাইভ জুম ক্লাস নিয়েছিলাম, মানে সামহাও সেই ক্লাসটা রেকর্ড করি নাই এবং সেটা আপলোড দেওয়া হয়নি আর কি। তো অনেকের মোস্ট ডিমান্ডেবল একটা অধ্যায়ের ক্লাস নিতে যাচ্ছি। সো হোপফুলি ক্লাসটা তোমরা সকলে এনজয় করবা। আর যারা নিউ ভিডিওটা দেখছো, তোমরা চাইলে আমার সেকিমাস 25 কোর্সটা এনরোল করতে পারো। কোর্স ফি মাত্র 450 টাকা, তোমাদের বাজেট ফ্রেন্ডলি কোর্স ফি। ঠিক আছে। তারপরেও যদি কারো সামহাও কোনো ফিনান্সিয়াল কোনো অবস্থা খারাপ থাকে, তাহলে ও আমাকে মেসেজ করতে পারো, সমস্যা নাই। বাট শর্ত সাপেক্ষে, ফ্রিতে কোনো কিছু আমি প্রোভাইড করবো না। ফ্রি জিনিসটাই খারাপ। ঠিক আছে। কেউ 100% ফ্রিতে কোনো কিছু পাবা, এই জিনিসটা খারাপ। ফ্রিতে প্রোভাইড করা ভালো না জিনিসটা। তাইলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে। তো বলছিলাম যে আমার কোর্স সম্পর্কে, তো এইখানে দেখো লেখাই আছে সেক এই মার্চ 25 ভর্তি কার্যক্রম চলমান, যার কোর্স ফি হলো 450 টাকা আর কি। আর যদি সেটা ইনরোল করতে চাও, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমার লার্ন উইথ বিপ্লব এই পেজটাতে গেলেই তোমরা পেয়ে যাবা কোর্সের সকল বিস্তারিত সবকিছু আর কি। কোর্সটা 7ই মার্চ শুরু হয়েছিল। অনেকগুলো রিক্যাপ ক্লাস হয়ে গেছে আমার এই সেক এই মার্চ 25 প্লে লিস্টে, সবগুলোই রিক্যাপ ক্লাস পেয়ে যাবা। শুধুমাত্র পেইড কোর্সের জন্য রাখছি মডেল টেস্ট আর তোমার ডাউট সলভিং ক্লাস, এই দুইটা জিনিস প্রাইভেট করে রাখছে, আর যারা সবই ফ্রিতে। তো আমার পরিচয় তো আর দেওয়ার মতো কোনো কিছু নেই। বিপ্লব দেবনাথ, পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং আর তোমাদের সেই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে। যাই হোক, তো আজকের ক্লাসটা হইলো আমাদের রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। সো এইখানে যে জিনিসগুলো আছে এইগুলো সম্পর্কে একটু আমরা খুঁটিনাটি দেখে নিই। এখানে কি কি জিনিস আমরা জানবো, যে পর্যায় সারণীর কিছু খুঁটিনাটি জিনিস আছে, এইগুলো আমরা জানবো। লাইক দ্যাট এস ব্লক, পি ব্লক, এইগুলা। তারপর কে কোন পর্যায়ে দিছিল, কে কোন সূত্র দিছিল, এইগুলা সম্পর্কে জাস্ট একটু জানবো। দেন হইলো বিভিন্ন ব্লকের মৌলসমূহের সংখ্যা ও বৈশিষ্ট্য, এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো, এই ক্লাসে শিখবো। তারপর হইলো পর্যাবৃত্ত ধর্ম, যেমন ব্যাসার্ধ বা আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি সম্পর্কে জানবো। তারপর হইলো আয়নীকরণ, ব্যাসার্ধ, সমজীবী বন্ধন, আয়নীকরণ বন্ধন, সমজীবী বন্ধন, সন্নিবেশ সমজীবী বন্ধন, ধাতব বন্ধন, এই বন্ধন সম্পর্কে আমরা কিছু আইডিয়া পাবো। তারপর হইলো মুক্ত জোড় ও বন্ধন জোড়, ইলেকট্রন সংখ্যা, বেসি পার্থ থিওরি, এইগুলো সম্পর্কে কিছুটা জানবো আমরা। তারপর আমরা জানবো হইলো পাই বন্ধন, সিগমা বন্ধন ও তাদের সংখ্যা, এইসব সম্পর্কে জানবো আমরা। সংকরীকরণ, তারপর অনুর আকৃতি, বন্ধন কোণ, এইগুলো সম্পর্কে জানবো। পোলারায়ন ও ফাজারায়ন নীতি জানবো, অজীব যুগের নামকরণ জানবো। এখন এই তো আমরা এই টপিকস গুলো আমরা সম্পর্কে জানবো। এখন যদি তুমি আমাকে বলো যে এইখানে আমাদের কোন কোন টপিকস সেকের জন্য ইম্পর্টেন্ট, বা কোন কোন টপিকস কৃষি বা জিএসটির জন্য ইম্পর্টেন্ট, তার ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস থাকবে হইল সংকরীকরণ বা বন্ধন কোণ। এটা ইম্পর্টেন্ট। কারণ আমরা রসায়ন প্রথম পত্রে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন বলতেই আমরা সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝি সংকরীকরণ আছে। তো সংকরীকরণটা আমাদের প্রথমেই হবে। তারপর দেখো পাই বন্ধন এবং সিগমা বন্ধন, এই জিনিসটা এবং তাদের সংখ্যা, এবং ইনক্লুডেড, এটা কিন্তু আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট। অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট। সো তুমি এইটা পড়া যে কথা, আর অর্গানিক কেমিস্ট্রি এই পার্টটা পড়া সেম কথা। দেখবা অনেকে অর্গানিক কেমিস্ট্রি দিয়ে এইটা পড়ে। সো আমি এইখানে সবকিছু শিখিয়ে দিব। তারপর মুক্ত জরুরি, বন্ধন জরুরি, ইলেকট্রন সংখ্যা, এই তিনটে টপিকস ইম্পর্টেন্ট সেকের জন্য। ঠিক আছে। আর এস ব্লক, পি ব্লক মৌল, এইটা, এই যে চারটা টপিকস, এইখানে যদি আমি টপিকস অ্যানালাইসিস এর ভিত্তিতে বলি, তাহলে এই চারটা টপিকস নট অনলি সেক, তোমার জিএসটি, কৃষি এবং তোমার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা রাজশাহী ইউনিভার্সিটি যাই আছে, সবার জন্য এই চারটা টপিকস একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। বাট সবগুলো টপিকস পড়তে হবে। এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাট সবগুলো টপিকস পড়তে হবে। কারণ দেখো, বেশি ইম্পর্টেন্ট এভরি ইয়ার আসে, কিন্তু এই ইয়ার আসলো না, আসলো একটা সিলি একটা টপিক্স থেকে। ইম্পর্টেন্ট আমরা কিসের বেজে বলি? ইম্পর্টেন্ট আমরা বলি প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিস, বা প্রিভিয়াস যে ভার্সিটিগুলো আছে এইগুলোর প্রশ্ন অ্যানালাইসিসে বলি। ঠিক আছে। এটা প্রিভিয়াস। ধরো তোমার একটা জিনিসে 95% আসছে, ঠিক আছে না, এখন 5% আসছে না। এখন তুমি ওই 5% লাখের মধ্যে পড়ে গেলা, তখন তো তোমার জন্য সেটা 100%ই কি হইলো, গুড লাক না হয়ে ব্যাড লাক হয়ে গেল। সো এই চারটা টপিক্স ইম্পর্টেন্ট,
ঠিক আছে, বাট বাকি সবগুলো টপিকস আমরা একটু হলেও দেখে যাইব। হোপফুলি আমার যে এই কাহিনীগুলো আমরা বুঝছি, হোপফুলি তোমরা এতগুলা ভার্সিটি পরীক্ষা দিছো, তোমাদের এই সম্পর্কে প্রচুর নলেজ আমার নিউ করে বলার মতো কোনো কিছুই নেই। তো আমাদের প্রথম যে কনসেপ্ট, পর্যায় সারণী। সো এখানে কি কি জিনিস আমরা শিখবো একটু দেখে নিই। জাস্ট এখানে আমার সব কিছু লেখা আছে, ঠিক আছে। আর পেইড ব্যাচে যারা আছো তাদেরকে তো এই স্লাইডটা দেওয়াই হয়েছে। তো তোমরাও যারা নতুন করে যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। এত গুছানো স্লাইড, সত্যি কথা বলতে আমার কেমিস্ট্রি স্লাইড দেখে আমি নিজেই হতবাক। আর সব কিছুর জন্য থ্যাঙ্কস আমার সেক অ্যাডমিশন মডেল টেস্টের 2023-24 পোলাপান। তারা আমাকে এত পরিমাণ গত বেচে ইন্সপিরেশন করছে, যার কারণে আমি সেকে ইমার্স 25 কোর্সটা লঞ্চ করতে সক্ষম হয়েছি বা কোর্সটা লঞ্চ করছি। এবং মোটামুটি সৃষ্টিকর্তার কৃপায় 32+ স্টুডেন্ট এনরোল করে ফেলছে, ঠিক আছে। সো তোমরা নিউ করে যারা এনরোল করতে চাও করতে পারো, ঠিক আছে। কম বাজেটে একটা কম্প্যাক্ট প্যাকেজ পাচ্ছ, এইরকম একটা স্লাইড পাচ্ছ। তারপর তুমি তো রিক্যাপ ক্লাসে আমাকে সরাসরি অ্যাক্স করতে পারছো। এখন তো তুমি রেকর্ডিং দেখছো, বাট রিক্যাপ ক্লাসে তোমার যদি প্রবলেম থাকতো, আমরা তো আগেই ক্লাসের নোটিশ দিয়ে দেই যে আজকে ওই ক্লাসটা হবে। তো তোমার যদি ওই ক্লাসে প্রবলেম থাকতো, তুমি জুমে ক্লাস করে তুমি আমাকে সরাসরি অ্যাক্স করার সুযোগটা পাচ্ছ, ঠিক আছে। এই জিনিসটা আমরা খাতায় লিখে দেই, বা খাতায় বা লিখা বা সব কিছুই তো আমাদের বইতে আছে। এই স্লাইডটাও কিন্তু তুমি বইতে পাইলে খুঁজলেই তুমি পাইতা, লিখে আছে। তাইলে তুমি কি জন্য এই ভিডিওটা দেখছো? অবভিয়াসলি তোমার কিছু লেগিং আছে, ওই লেগিংটা তুমি ভিডিও দেখে দেখো। আমি এটা পড়িয়ে যাব, রিডিং টাইপের পড়িয়ে যাব, একটু বুঝিয়ে যাবো। কিন্তু এই বুঝানোর মধ্যে তোমার তো আমি যেভাবে বুঝাবো তোমার তো হয়তো বা সেই বুঝে নিবে না। তখন তুমি কিন্তু লাইভ ক্লাসে থাকলে সেটা কিন্তু আক্স করতে পারতো, তখন আমি ডিফারেন্স ওয়েতে বুঝাইতাম, ঠিক আছে। তাছাড়া আমাদের এক্সাম তো আছেই, ওই এক্সামেও তো তুমি যুক্ত হলে এক্সাম দিতে পারো। এই যে জিনিসটা পড়লা, পড়ে দেখে মনে হচ্ছে আরে পরিবেশনের জনক তো মেন্ডেলিফ, সেটা তো আমি পারি। কিন্তু তোমাকে যদি আমি প্রশ্ন দিয়ে দিতাম, তখন মনে হইতো যে না, তুমি কিচ্ছু পারো না, কারণ প্রশ্ন দেখলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। ওকে, যাই হোক, ক্লাসে মুভ করি। তো দেখি, তো পর্যায় সারণীর জনক রাশিয়ান বিজ্ঞানীকে মেন্ডেলিফ, রুশ বিজ্ঞানী মেন্ডেলিফ, এটা আমরা জানি। তারপর দেখো, পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন কে? হেনরি মুসলে। কত সালে আবিষ্কার করেন? 1913 সালে। আচ্ছা, এখানে একটু কথা বলি। মেন্ডেলিফ পর্যায় সূত্র যখন দিছিলেন, তখন উনি দিছিলেন ভরের বেইজে। উনি যখন দিছিলেন তখন পারমাণবিক সংখ্যা সম্পর্কে ওনার কোনো আইডিয়া ছিল না। তারপর ওই হেনরি মুসলে যখন 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, তখন ভরের ত্রুটি মানে ভরের ভিত্তিতে যে পর্যায় সারণীটা উনি দিছিলেন, পর্যায় সূত্রটা দিছিলেন, ওই পর্যায় সূত্রের কিছু লেগিং আছে। লেগিং কার মধ্যে ধরা পড়ে? প্রথমেই ধরা পড়ে তো আর্গন এবং পটাশিয়ামের মধ্যে। কিন্তু যখন এই পারমাণবিক সংখ্যা সম্পর্কে উনি আইডিয়া পাইলেন, উনি কি করছেন, ওই পারমাণবিক ভরটাকে মানে রিপ্লেস করে দিয়েছেন পারমাণবিক সংখ্যা দ্বারা, ঠিক আছে। তো যেহেতু উনি খুব গুছানোভাবে প্রথম অবদান রাখছেন বা এত গুছিয়ে একটা ইয়ে দিছিলেন বর সম্পর্কে, তখনও সামহাও কারো আইডিয়া ছিল না। এজন্যই ভুল হইল ওনাকেই পর্যায় সারণীর জনক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি, ত্রয়ী সূত্র প্রদান করেন জার্মান বিজ্ঞানী JW ডুবেরাইনে। এখন ত্রয়ী সূত্রটা অ্যাকচুয়ালি কি? ত্রয়ী সূত্রটা হলো যে পর্যায় সারণীতে অবস্থিত যে মৌলগুলো আছে তাদের যদি একই গ্রুপের অন্তর্ভুক্ত হয়, সহজ বাংলা ভাষায় বললে যদি একই গ্রুপের অন্তর্ভুক্ত হয়, তাইলে পাশাপাশি তিনটি মৌল যদি তুমি সাজাও, তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড়, এই দুইটার ভর নিয়ে তুমি গড় করবা। গড় করলে সেটা দ্বিতীয় মৌলের ভরের সমান বা প্রায় সমান হবে। লাইক দ্যাট, আমি যদি নেই লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, তাইলে এইখানে লিথিয়াম হইল প্রথম মৌল এবং পটাশিয়াম হইল তৃতীয় মৌল। লিথিয়ামের ভর কত জানি? লিথিয়ামের ভর হইল আমাদের 7। এবং পটাশিয়ামের ভর কত আমরা জানি? পটাশিয়ামের ভর হইল আমাদের 39। তাহলে এই দুইটার ভরের সমষ্টি যদি নেই, আমরা পাইব 46। তার গড় যদি করি, যে দুইটা তার মানে 2 দ্বারা ভাগ, গড় যদি করি তাহলে পাইব 23, যেটা আমরা জানি কার ভরের সমান? আমাদের এই সোডিয়ামের ভরের সমান। এইটাই ছিল দুবেরাইনারের ত্রয়ী সূত্র। তারপর অষ্টক তত্ত্বটা কি? অষ্টক তত্ত্ব দিছিলেন জন নিউল্যান্ড, ইংরেজ বিজ্ঞানী। সো অষ্টক তত্ত্বটা কি ছিল? অষ্টক তত্ত্বটা ছিল এইরকম, যদি তুমি মৌলকে তার পারমাণবিক ভরের বেইজে সাজাও, তাইলে প্রতি 8টা মৌল পর পর তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায় বা সাদৃশ্য পাওয়া যায়। এই জিনিসটাকে জন নিউল্যান্ড অষ্টক তত্ত্ব নামে প্রোভাইড করেন। তো এই ছিল পর্যায় সারণীর যে
খুঁটিনাটি যে বিষয়গুলা, হোপফুলি তোমরা এই সবগুলা বিষয় জানতা 9-10-এ পড়ছো বা ইন্টারমিডিয়েটে পড়ছো। সো আমি নিউ করে কোনো কিছু জানাইতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাবা যে এইটুকুর ভিত্তিতে। তো চলেন আমরা পর্যায় সারণী খুঁটিনাটি গেলাম। হ্যাঁ, আরেকটা জিনিস, অনেকে বলে যে থিওরি পড়বো নাকি ম্যাথ পড়বো কেমিস্ট্রির ক্ষেত্রে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি বেস, জাস্ট এক কথায় আনসার দেওয়া যায় এই ধরনের থিওরি পড়তে পারো, দুই একটা সংজ্ঞা পড়তে পারো, পপুলার যে সংজ্ঞা, যেমন লাইক দ্যাট অরবিট কি, অরবিটাল কি, তারপর দ্রাব্যতা কাকে বলে, তারপর তোমার আফবাউ নীতি, তারপর হুন্ডের নীতি, এই টাইপের যে থিওরি যে প্রশ্নগুলো আছে এইগুলো পড়তে পারো। আংশিক চাপ কি, মুলারিটি কি, মুলালিটি কি, এই যে সংজ্ঞাগুলো আছে, দুই একটা সংজ্ঞা থাকবেই, থাকার পসিবিলিটি বেশি। ঠিক আছে, তো আমরা হোপফুলি এই যে যে জিনিসগুলো বললাম সেইগুলো আমরা বুঝতে পারছি। এখন চলো আমরা দেখব যে আমাদের কি মৌলের পর্যায়, বিভিন্ন ব্লক ও তাদের সংখ্যা, এইগুলা ভাই মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া কোনো গতি নেই। যেমন এস ব্লক মৌল কয়টি? 14টি। এখন ব্লক কাকে বলে, এস ব্লক মৌল কাকে বলে? যে তুমি যে ইলেকট্রন বিন্যাস করবা, যদি শেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে পৌঁছায় তাহলে সেটাকে বলা হয় এস ব্লক মৌল। সিমিলার কেস, যদি পি উপশক্তি স্তরে পৌঁছায় তাহলে সেটাকে বলা হয় পি ব্লক মৌল। যদি ডি উপশক্তি স্তরে পৌঁছায় তাহলে সেটাকে বলা হয় ডি ব্লক মৌল। এবং এফ উপশক্তি স্তরে পৌঁছাইলে সেটাকে বলা হয় এফ ব্লক মৌল। ওকে, তাইলে দেখো এস ব্লক মৌল 14টি, তোমার ডি পি ব্লক মৌল 36টি, এবং ডি ব্লক মৌল 41টি, এবং এফ ব্লক মৌল 27টি। এখন দেখো এফ ব্লক মৌল তুমি মূল পর্যায় সারণীতে পাইবা না। এফ ব্লক মৌলের অবস্থান হইল মূল পর্যায় সারণীর নিচে আরো দুইটা আনুভূমিক সারি দেওয়া আছে, ওই সারিতে পাবা তুমি এফ ব্লক মৌল। এখন ওই তোমাদের যে পর্যায় যে চারটা আছে ওই চার্টে দেখবা মূল সারির নিচে আরো 15টা ঘর করে দুইটা সারি দেওয়া আছে, সেখানের মধ্যে 15 দুগুণে 30টা, সেখানে আছে কয়টা? 30টা। তাইলে আমি বলছিলাম এফ ব্লকের অবস্থান ওই মূল পর্যায় সারণীর নিচে যে দুইটা আণবিক সারি দেওয়া আছে সেখানে, কিন্তু এইখানে লেখা আছে কয়টা? 27টা না? তাহলে এফ ব্লক মৌল কি 27টা নাকি 30টা? এটা নিয়ে কনফিউজড আছো না? কনফিউশনের কোনো কিছুই নেই, এখানে দূর করে দেই। এইখানে যে দুইটা যে সারি আছে নিচে, ওই সারির মধ্যে একটা আছে ল্যান্থানাইড 57, আর একটা আছে অ্যাক্টিনাইড তোমার 89, আর একটা আছে তুরিয়াম 90। এই তিনটা আবার আমাদের কিসের মধ্যে পড়ে না? যে এফ ব্লকের মধ্যে পড়ে না, এইগুলা পড়ে আমাদের ডি ব্লকের মধ্যে। যারা গুণগত রসায়ন ক্লাসটা দেখছো তোমাদের সবাইকে একটা টাস্ক দিছিলাম, সেটা ছিল এই তিনটার তোমরা ইলেকট্রন বিন্যাস করবা। কি জন্য ইলেকট্রন বিন্যাস করবা? এই তিনটা আমাদের N+L নিয়মের ব্যতিক্রম, বুঝাইতে পারছি? এইটা যাওয়ার কথা ছিল এফ এ, কিন্তু সেটা এফ এ না গিয়ে সংকুচন রোধ করার জন্য সেটা পূর্ববর্তী ডি অরবিটালে প্রবেশ করে। লাইক দ্যাট ল্যান্থানাইড মেবি আমাদের 5D-তে প্রবেশ করে, এবং অ্যাক্টিনাইড মেবি আমাদের 6D-তে প্রবেশ করে, জাস্ট অরবিটালের সংকুচন রোধের জন্য। হোপফুলি আমরা বুঝতে পারছি এফ ব্লক মৌল কি জন্য 27টা, কিভাবে 27টা হইল। তোমরা যারা ক্লাসগুলো দেখো একটু কমেন্টে আমাদের ইন্সপিরেশন দিবা যে ক্লাসটা বুঝছো কি না। ঠিক আছে, বুঝছো কি না, এতটুকু দিলেই তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো আর কি। এছাড়া আর কোনো কিছু বলার নাই, যেহেতু তোমরা আমার ছোট ভাই এবং বোন লাগো, এবং ইন ফিউচার তোমাদের সাথে শেখের ক্যাম্পাসে দেখা হবে, আটাকের ছোট্ট একটা ক্যাম্পাসে। তো এতটুকু আমার রিকোয়েস্ট রইল আর কি। আর যারা এফবি ইউজ করো তোমরা আমার লার্ন উইথ বিপ্লব পেজটাকে একটু ফলো করে রাখতে পারো, একটু রিচ করে দিলা আর কি। তোমাদের এই হেল্পটুকু করছি, তোমরা একটু বিনিময় দিতে পারো। আচ্ছা যাই হোক, ফাইন। এখন আসো অপধাতু। অপধাতু কি? যেগুলো কখনো ধাতুর ন্যায় কখনো অধাতুর ন্যায় আচরণ করে। সো ধাতুর ন্যায় আচরণ করে, অধাতুর ন্যায় আচরণ করে, এইগুলাকেই বলা হয় অপধাতু। তাহলে অপধাতু কয়টা? অপধাতু হলো 6টা। এখানে কিন্তু কার্বনকে অপধাতু বলা হয় না, কার্বনকে মোস্ট অফ কেস অধাতুই বলা হয়। ঠিক আছে, যদিও সেটা কখনো কখনো ধাতু কখনো কখনো অধাতু এই ধরনের আচরণ করে না, বিদায় কার্বনকে কি বলা হয়? অধাতু বলা হয়। আচ্ছা, অধাতু তাইলে অপধাতু তাইলে কয়টা? অপধাতু 6টা। কি কি? আমাদের বুরন সাহেব আছেন, আমাদের সিলিকন আছেন, তারপর আর্সেনিক আছেন, বিসমাথ আছেন, জার্মেনিয়াম আছেন, অ্যান্ট্রিমনি আছেন, আর এটা আছে। তারপর আসে ক্ষার ধাতু। ওকে, ক্ষার ধাতু কোনগুলা? গ্রুপ একের মৌলগুলা। ঠিক আছে, এবং তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NS1। এন হইল আমাদের ওই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর সংখ্যা।
আর ক্ষার ধাতুর মধ্যে গ্রুপ একে থাকলো, ক্ষার ধাতুর মধ্যে কে নাই? আমাদের হাইড্রোজেন নেই। এই হাইড্রোজেনটা বহুরূপী ভাই, এর ধর্ম তুমি যদি জানতে চাও শেষ হয়ে যাবে। একটু অ্যানালাইসিস করে দেখবা হাইড্রোজেনের কোনো কোন গিলারা খুঁজে পাইবা না। একে তো ওয়েট কম, হালকা পাতলা, আর অমুক 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 অমুকের সাথে দৌড়াদৌড়ি করে আর কি, শুধু শুধু ছুটাছুটি করে, তার কোনো ধর্মের ঠিক নাই। আচ্ছা যাই হোক, তারপর আসো মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু থাকে গ্রুপ 2-এ, এবং তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো NS2। এই সাধারণ ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু দেখবা। ওকে, এখন এইখানে প্রসঙ্গত একটা জিনিস বলে দিই, তোমাকে পরীক্ষায় এইভাবেও দিতে পারে যে পটাশিয়াম একটা ক্ষার ধাতু, তার ক্ষারীয় বিক্রিয়াটি লিখো, বা তোমার ক্যালসিয়াম একটা মৃৎক্ষার ধাতু, তার মৃৎক্ষারের বিক্রিয়াটি লেখো, বা তার বিক্রিয়ার মাধ্যমে বলো যে মৃৎক্ষার ধাতু। তাহলে সেটা কিভাবে হইতে পারে? যেমন ধরো পটাশিয়াম, তাহলে ক্ষার ধাতু কার কে বলে? যারা তোমার পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে। ক্ষারীয় অক্সাইড বলতে OH যুক্ত অক্সাইড, OH যুক্ত মৌল আর কি, বা যৌগ। আবার মৃৎক্ষার ধাতু কি? যারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড উৎপন্ন করে। আবার মৃৎক্ষার ধাতুকে আয়ন হিসেবে মাটিতে পাওয়া যায়, এজন্যই মৃৎক্ষার মানে ক্ষার ধাতু, যে সকল ক্ষার ধাতুকে মাটিতে পাওয়া যায় তাদেরকেই বলা হয়েছে কি? মৃৎক্ষার ধাতু। তাহলে আমি একটা রিয়েকশনে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো আমি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেসিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে তাইলে হয় আমাদের কি? ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে না? আর কি হবে আমাদের? হাইড্রোজেন হবে। এখন তুমি যদি সমতা করো, সমতা করলে এখানে একটা 2 দিয়ে দিবা, শেষ। তাহলে পটাশিয়ামের হইলো সেম কেস, এখানে 2 হবে না আর কি, পটাশিয়াম বা গ্রুপ এর ক্ষেত্রে। বুঝাইতে পারছি হোপফুলি। তারপর আসো মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কি? ওই প্রাচীন আমলে আমাদের বাবা দাদা বা তার আগের যে মানুষগুলো, তারা যখন বাণিজ্য করতো তখন তারা যে মুদ্রাগুলো ইউজ করতো সেগুলোকেই বলা হয় মুদ্রা ধাতু। যারা গোপাল বার দেখো, দেখবা যে গোপালের খুব লোভ, গোপালের না অ্যাকচুয়ালি আমাদের মন্ত্রীর খুব লোভ, কৃষ্ণনগরের মহামন্ত্রী, উনার খুব লোভ মুদ্রা পাওয়ার জন্য। কিন্তু উনি গোপালের পিছনে যতবারই লাগতে যান ততবারই তিনি পরাস্ত হন। তারপর স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে নেয় কে? আমাদের সেই হাসির রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। ঠিক আছে, তো এই রকম বিষয় আসে এগুলো কি। তো দেখি আমরা মুদ্রাধাতু জিনিসটা কি। তাহলে মুদ্রাধাতু কি? ওই যে আমাদের কৃষ্ণনগরের যে মহামন্ত্রী আছে, রাজদরবার আছে কৃষ্ণনগরে, সেই রাজদরবারে যে রাজা আছেন, ঠিক আছে, রাজা, ওই রাজা গোপালরে যে পুরস্কার হিসেবে স্বর্ণ মুদ্রা দেন। এইভাবে প্রাচীন আমলে আমাদের স্বর্ণ মুদ্রা তৈরি করা হইতো, যে সকল ধাতু দ্বারা, তাদেরকে বলা হয় মুদ্রা ধাতু। লাইক দ্যাট আমাদের AG, তারপর আমাদের AU, এইটা গোল্ড, আর হইলো আমাদের কপার। এগুলা দ্বারা মুদ্রা তৈরি করা হইতো প্রাচীন আমলে। সো এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। ঠিক আছে, তার মানে সিলভার, গোল্ড, কপার, এই তিনটা হইলো মুদ্রা ধাতু। এইগুলা দ্বারা প্রাচীন আমলে মুদ্রা তৈরি করা হইতো, এবং তারা গ্রুপ 11-এ অবস্থিত। এবং তাদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস, এই হইলো তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ N-1 D10 S1। ঠিক আছে, কারণ ওইটা হুন্ডের নিয়ম অনুযায়ী ফলো করে আর কি, হুন্ডের নিয়ম ফলো করে। এখানে এন কি? তোমার ওই হইল তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন এর মান যদি 4 হয়, 4 হইতো, তাইলে জিনিসটা হইতো ধরো 3D10 4S1। হোপফুলি বুঝাইতে পারছি এটা। তাহলে এইটা হলো কপারের যে ইলেকট্রন বিন্যাস, বহিস্তরের ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে চলেন এখন দেখি আমরা চালকুজেন। তাহলে চালকুজেন কি? যারা আকরিক গঠন করে, আকরিক গঠনকারী, তাদেরকে বলা হয় কি? চালকোজেন। তাদের অবস্থান কই? গ্রুপ 16-তে। এবং তাদের যে সাধারণ ইলেকট্রন বিন্যাস সেটা যদি আমরা দেখি, তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হইল যে NS2, তারপর কি NP4। তারপর আসি আমাদের গ্রুপ 17 হেলোজেন। হেলোজেন শব্দের অর্থ হইল সামুদ্রিক লবণ উৎপাদনকারী। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হইল NS2 NP5। তারপর হইল নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18। তাদেরকে নিষ্ক্রিয় বলা হয় কেন? তাদেরকে নিষ্ক্রিয় বলা হয় কারণ তারা ইউজুয়ালি কারোর সাথে বন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাদের অষ্টক পূর্ণ আছে। ওকে, তাইলে তাদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP6। এখন তোমাকে যদি, ও আচ্ছা এটা তো আমি লিখেই দিছি, আমি ভাবছিলাম লিখি নেই, যে তোমাকে যদি বলে পর্যায় সারণী নিষ্ক্রিয় গ্যাসের পর আর কোনটা সব থেকে বেশি নিষ্ক্রিয়, সেটা হলো আমাদের নাইট্রোজেন। একে তো বাবা তার আকার ছোট, তারপর তার ইলেকট্রন বিন্যাসের সুস্থিত। ঠিক আছে, এর জন্যই সুস্থিত বলতে কি অর্ধপূর্ণ, এজন্যই সেটা নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। এজন্যই আমরা দেখবা ওই যে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে অনেক সময় N2 লেখা আছে, বা কার্বন ডাই অক্সাইডও লেখা আছে। তো মোস্ট প্রিফারেবল তাহে N2 আর কি।
তারপর দেখি আমরা কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক জিনিসটা কি? কর্ণ সম্পর্ক হইল কোনাকুনি সম্পর্ক। সো সেটা সবাই সেই যে সম্পর্ক মেনে চলে এমনটা কিন্তু না, সেখানে স্পেসিফিক তিন জোড়ায় মানে, যেমন লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়, তারপর বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়, এবং বোরন এবং সিলিকনের মধ্যে কর্ণ সম্পর্ক দেখা যায়। এই তিনটা জোড়া কাইন্ডলি একটু মাইন্ডের মধ্যে রেখে নিতে পারো। সেটা তোমাদের কৃষির ক্ষেত্রে বা জিএসটির ক্ষেত্রে হেল্প করবে, কারণ এটা অপশন বেজ প্রশ্ন হয়, তাই বেশি স্বাভাবিক। ওকে, তারপর যোজনী কি? এই যে বললাম যে থিওরি কি পড়বো, থিওরির মধ্যে একটা পার্ট হইলো যোজনী। এই যোজনীর ডেফিনেশনটা পড়তে পারো, যে ধাতু সময়ের ক্ষেত্রে সর্ববহিঃস্তরের ইলেকট্রন সংখ্যা আর অধাতু সময়ের ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে যোজনী বলে। একটি বিশুদ্ধ পূর্ণ সংখ্যা, যোজনী কখনোই ভগ্নাংশ বা প্লাস মাইনাস আকারে হয় না, এটা তাকে একটা বিশুদ্ধ, একটা পিওর, একটা পূর্ণ সংখ্যা। ওকে ফাইন। এখন দেখো, তাহলে যোজনী বুঝলাম। এখন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কিভাবে? ওই যে হুন্ডের নিয়ম অনুসারে তুমি ইলেকট্রন বিন্যাস করলেই তুমি অযুগ্ম ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবে। সো এখানে আমি আর ওই অযুগ্ম ইলেকট্রন বিন্যাস কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা আমি দেখাচ্ছি না। তারপর আসো জারণ মান। জারণ মান কি? ওই যে যৌগ গঠনের সময় কোনো মৌল যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাকেই জারণ সংখ্যা বলে। এটিও একটা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক বা ঋণাত্মক, হোয়াট এভার যাই হইতে পারে, ইচ্ছা তাই হইতে পারে। তার মানে দেখো, যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে তফাৎটা কি? যোজনী অনলি ওয়ান পূর্ণ সংখ্যা হবে, বাট জারণ সংখ্যা যা কিছু মানে বিলংস টু, জারণ সংখ্যা বিলংস টু একটা রিয়েল নাম্বার হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি দেখি, সেটা হইল আমাদের যোজ্যতা স্তর এবং যোজ্যতা ইলেকট্রন। এই জিনিসটা কি? দেখো, কোনো মৌলের শেষ শক্তি স্তরকে যোজ্যতা স্তর, অ্যান্ড শেষ স্তরের ইলেকট্রনকে যোজ্যতা ইলেকট্রন বলে। অর্থাৎ বহিস্থ স্তরকেই আমাদের বলা হয় যোজ্যতা স্তর, এবং তার মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে বলা হয় আমাদের যোজ্যতা ইলেকট্রন। এখন কিছু যোজনী লিখছি আমি। যোজনী কি? যেমন সালফারের যোজনী হইল 2 4 6, এবং ফসফরাসের যোজনী হইল 3 5, আর কার্বনের যোজনী 2 4। তাহলে আমি এখানে একটার ইলেকট্রন বিন্যাস জানি, তোমরা জানো, তবু আমি একটু কষ্ট করে দেখিয়ে দিচ্ছি। আর সবার তো জানা বা সবার তো পড়াশোনা সেম ভাবে না, তো যারা একটু উইক, কষ্ট করে দেখে নিও। তাহলে সালফার, তার ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 16। তাহলে তার ইলেকট্রন বিন্যাস যদি করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p x, 3p y, 3p z। তাহলে এইখানে থাকবে দুইটা 1 1। তাহলে স্বাভাবিক অবস্থায় এইখানে এই দেখো, এইটাতে একটা অযুগ্ম আছে, এইটাতে একটা অযুগ্ম আছে। তাইলে সেটা যেহেতু একটা অধাতু, তার মানে তার জন্য 2 কেমনে হয় পাওয়া গেল। এই যে আমি লিখে দিছিলাম যে অধাতু সময়ের ক্ষেত্রে সর্ববহিঃস্থ স্তরে কি আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় যোজনী। তাইলে এইভাবে অযুগ্ম ইলেকট্রনটা বের করতে পারি। এখন যদি তাকে একটু তাপ দেই, হিট দেই, একটু হিট, এখানে কিন্তু 3D একটা অরবিটাল যে আছে সেটা ফাঁকা রয়ে গেছে, এর মধ্যে কিন্তু 5টা অরবিটাল আছে 3D উপশক্তি স্তরে। তাহলে একটু যদি তাপ দেই, তাহলে এইখানে যে পির যে দুইটা, একটা চলে যাবে 3D তে। তাহলে আমি যদি বহিস্থ স্তরে এই যে 3p এবং 3D যদি ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে জিনিসটা দাঁড়াইবে এইভাবে। আগের সবগুলো টিকতে হবে, কিন্তু এতটুকু টিকতে হবে কনস্ট্যান্ট। তাহলে সেটা দাঁড়াইবে, দেখো, 3px1, 3py1, 3pz1, আর হইল 3pz² 1। তাহলে এখানে কয়টা আছে? এখন 4টা অযুগ্ম আছে, 150, তার যোজনী পাইলাম আমরা 4। তারপরে যদি আমি দেখি, আরেকটু হিট দিলাম, আরেকটু যদি হিট দিই, তাহলে ওই যে 3s2 তে আছে না দুইটা ইলেকট্রন, সেটাও মুভমেন্ট অবস্থায় চলে যাবে। আর একটু যদি হিট দিই, তাইলে দেখো জিনিসটা হইল আমাদের, তখন হবে 3s1, তারপর 3px1, 3py1, 3pz1, তারপর 3dxy1, আর 3dz²1। তাইলে এখন কয়টা হইলো? 6টা হইলো অযুগ্ম, এজন্য 6। তার মানে ফসফরাসের ক্ষেত্রে সেম রিজন, কারণ ফসফরাসের মধ্যে কি আছে? ওই ফাঁকা ডি অরবিটাল আছে, এজন্যই ফসফরাস কি করে আমাদের সেই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে জিনিসটা লিখছি আমি, শ্বেত ফসফরাস হতে লাল ফসফরাসে রূপান্তর, এই বিক্রিয়াটা কাইন্ডলি দেখে যাইবা। তোমাকে ডিরেক্ট বিক্রিয়া দিবে, আর কোনো কিছুই দিবে না। তো শ্বেত ফসফরাসকে আমরা কিভাবে P4 দ্বারা প্রকাশ করি, আর লাল ফসফরাসকে আমরা Pn, এন যে কোনো একটা সংখ্যা হতে পারে। আচ্ছা, সিমিলার কেস, লাল ফসফরাস থেকে তোমার শ্বেত ফসফরাসের কনভারসেশন দেখে নিবা। তারপরে দেখো, অসামঞ্জস্য বিক্রিয়া।
হোয়াট ইজ অসামঞ্জস্য বিক্রিয়া? তো অসামঞ্জস্য বিক্রিয়া কি? দেখো, আমরা জানি যে জারণ বিজারণ বিক্রিয়ায় একটা মৌলের যদি জারণ ঘটে তাহলে অপর মৌলের কি ঘটবে? বিজারণ ঘটবে। লাইক দ্যাট আমি 9-10 এর একটা জারণ বিজারণ নিলাম। দেখি আমরা, জিঙ্ক প্লাস কপার সালফেট গঠন করে আমাদের জিঙ্ক সালফেট প্লাস কপার। ওকে ফাইন। তাইলে এই যে জিঙ্ক, জিঙ্ক সালফেট, সেটার কি করছে? সেটার করছে জারণ। তাহলে এখানে জারণ ঘটছে। আর এই যে কপার সালফেট, সরি, এই যে কপার সালফেট থেকে হইছে সেটার ঘটছে বিজারণ। তাহলে আমরা দেখলাম কি, যে ডিফারেন্স ডিফারেন্স মৌলের কি ঘটে? জারণ বিজারণ ঘটে। কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়ায় ঘটে তার উল্টা। অসামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হলো একই মৌলের জারণ এন্ড বিজারণ ঘটে। একই মৌলের জারণ এন্ড বিজারণ বলতে কি? দেখো, দুইটা ধর্মের প্রদর্শন করে। সো এইটা কারা কারা করে? যেমন পর্যালোচনা গ্রুপ 17 যেগুলা, লাইক দ্যাট ক্লোরিন এবং ব্রোমিন পানির সাথে অসামঞ্জস্য বিক্রিয়া করে, আর হ্যালোজেন সমূহ ক্ষারের সাথে অসামঞ্জস্য বিক্রিয়া অংশগ্রহণ করে। হোপফুলি অসামঞ্জস্য বিক্রিয়ার ডেফিনেশনটা বুঝতে পারছি। এখন দেখো, তোমাদের সেক বেজ যেহেতু, আর সেক বেজের জন্য তাইলে তো আমাদের কিভাবে প্রশ্ন আসবে সেগুলো তো একটু দরকার। তাহলে এইখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, জাস্ট আমি একটা ডেমো প্রশ্ন দেখছি, এই টাইপের প্রশ্নগুলো বা এইভাবে প্রশ্নগুলো আসে, তোমরা ভার্সিটি ক থেকে দেখে নিবা। ঠিক আছে? এই যে ডিরেক্ট যে প্রশ্নগুলো করা যায়, যেমন আসতে পারে কপারের যোজ্যতায় ইলেকট্রন সংখ্যা কত, এটা ফাইন্ড আউট করো। তাহলে এইটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? কপারের যোজ্যতায় ইলেকট্রন সংখ্যা কত সেটা ফাইন্ড আউট করার কথা বলছে। তাহলে কপারের তুমি ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ওকে, তারপর 3D তে না গিয়ে আমরা যাই 4s, দেন 3D আমরা লিখি। তাহলে 3D 10 হয়, 4s 1 হয়। এখন তোমরা কপারের কি লিখবা জানো নি? তোমরা লিখবা যে কপারের যোজ্যতা স্তরের ইলেকট্রন মোস্ট অফ পোলাপাইন লিখবা 9, আবার কিছু কিছু এক্সেপশনাল থাকবে যেগুলা লিখবা 10। যদি তোমরা এই দুইটা আনসার লিখে থাকো না, তোমরা দুইজনেই ভুলের স্বর্গে আসো। ক্লিয়ার? সো কপারের যোজ্যতা স্তর, তো আমি বলছিলাম যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা স্তর কাকে বলে আমি একটু আগেই বলছিলাম, সর্ববহিস্থ স্তর। এবং সর্ববহিস্থ স্তর কার উপর ভিত্তি করে গঠিত হয় বা কার উপর ভিত্তি করে? সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর উপর। ওকে ফাইন। তাইলে এন এর মান সব থেকে বেশি যেটা, সেটাই হইব যোজ্যতা স্তর। এইখানের মধ্যে তুমি যদি দেখো এন এর সর্বোচ্চ মান কত, এন এর সর্বোচ্চ মান হইল 4। তাইলে কপারের যোজ্যতা স্তর হইল 4। তাইলে যোজ্যতা স্তর যদি 4 হয়, তাহলে 4-এ কয়টা ইলেকট্রন আছে? 4-এ আছে একটা ইলেকট্রন। তাহলে কপারের যোজ্যতা ইলেকট্রন কত? 1। বুঝাইতে পারলাম? এই জিনিসগুলা তোমরা হয়তো বা জানো, বা এত ডিটেলসে জানো না। তো হোপফুলি এই টাইপের প্রশ্ন আসলে এই ভিডিও দেখার পর আর কারো কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা না হয়ে থাকে কমেন্টে আমাকে জানাবা। ভিডিওটা একটু দেরি করছি বা একটু লেট করছি, কারণ তোমরা যাতে ইন ডিটেলস এই অধ্যায়ের সব কিছু তোমরা জানতে পারো। ঠিক আছে? তো আগের যে ধর্ম টর্ম এইগুলা গেল, ব্লক ব্লকের এইগুলা গেল, এখন আসো পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্মকে আমি একটা ওভার ভিউতে নিয়ে আসছি। সেটা হইল যে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পায়, একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে আকার বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা পারে। আকারের ঠিক উল্টা কাহিনীগুলা বাকি সবগুলাতেই ঘটে, দুই একটা এক্সেপশনাল ছাড়া। বুঝাইতে পারলাম? এইটা তোমরা যে কোনো বইতে পেয়ে যাবা, চার্ট। আচ্ছা, এইখানের মধ্যে কিছু ব্যতিক্রম যদি দেখি, তোমাকে ক্রম দিয়ে দিবে। এই যে সেকের মধ্যে ক্রম দেওয়ার প্রবণতাটা একটু বেশি। কিরকম দিয়ে দিবে ক্রম দেওয়ার প্রবণতাটা বেশি? আমি যদি প্রশ্নটা লিখি একটু সাইটে, তাইলেই বুঝতে পারবা। সাপোজ ধরো দ্বিতীয় পর্যায়ের বা দ্বিতীয় গ্রুপের হোয়াট এভার যে কোনো একটা থাকতে পারে, বলতে পারে দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ বিভবের ক্রম লিখো, আয়নীকরণ শক্তির ক্রম লিখো, শক্তির ক্রম লিখো। তাইলে তুমি জানো কি এটা পর্যায় বলছে না? একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তোমার কি হয়? মৌলসমূহের আয়নীকরণ বিভব হ্রাস পায়, সরি বৃদ্ধি পায়। সিমিলার কেস, তাইলে এইভাবে তুমি যদি করতে চাও দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে, তাইলে আমরা কি জিনিসটা দিতে পারি? তাইলে আমরা মোস্ট অফ কেসেই দেই এইভাবে। সাপোজ ধরো
দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল কে আছে? দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল হইল লিথিয়াম। তারপর তোমার কি, যে বেরিলিয়াম, তারপর কি তোমার বুরন, তারপর কি তোমার কার্বন, তারপর কি তোমার নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন। এইভাবে তুমি ইলেকট্রন মানে ক্রমটা লিখবা না? ওকে ফাইন, এইটাই হওয়ার কথা ছিল। বাট ওই কেমিস্ট্রি বললাম যে একটা এক্সেপশনাল কেস চলে আসবেই কেমিস্ট্রি যেখানে আছে। সো এইখানের মধ্যে এই এক্সেপশনাল কেসটা হলো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে আয়নীকরণ বিভব। যদি তুমি দেখো কি জন্য এক্সেপশনাল কেস, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমি বলছিলাম ওই যে একটু আগে যে নিষ্ক্রমাদন কি জন্য ইয়ে করা হয়, তার যুদ্ধ স্তর থাকে 2p2 3। তো এই যে যুজিত স্তর, তাইলে সে তার আকারটা ত্যাগ করতে চাইবে না, চাইবে সে সেই প্রবণতাটা ধরে রাখার জন্য। এজন্য তার বেশি শক্তির প্রয়োজন হবে। এজন্যই নাইট্রোজেনের আয়নীকরণ বিভব অক্সিজেনের তুলনায় বেশি। সিমিলার কারণ এই যে এখানে আরেকটা কেস আছে, এই যে আমি যে জিনিসটা লিখছিলাম বেরিয়াম এবং বোরনের মধ্যে, এবং ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে। সরি, এটা ফসফরাস এবং সালফার হবে, এটা অক্সিজেন না। স্লাইডটাতে মিস্টেক আছে, এটা ফসফরাস এন্ড সালফার হবে। তারপর দেখো বেরিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি ধনাত্মক। হ্যাঁ, ওই থিওরির ক্ষেত্রে বলছিলাম তুমি ইলেকট্রন আসক্তির ডেফিনেশন শিখতে পারো, আয়নীকরণ বিভবের ডেফিনেশন শিখতে পারো, তড়িৎ ঋণাত্মকতার ডেফিনেশনও শিখতে পারো। তারপর দেখি ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, তারপর বোরন এবং অ্যালুমিনিয়ামের মধ্যে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, তারপর নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, অক্সিজেন এবং সালফারের মধ্যে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম। এবং ব্যতিক্রম মানে ব্যতিক্রমের কারণটা হইলো তাদের আকার এবং চার্জের ঘনত্ব। মানে আকার ছোট এর জন্য চার্জের ঘনত্ব বেশি, এর জন্য বিকর্ষণ প্রবণতা বেশি, এর জন্য ইলেকট্রন আসক্তি কম। আচ্ছা, তারপরে দেখো ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ, সেটা হলো 4.1। আচ্ছা, ফ্রান্সিয়াম সবচেয়ে বেশি ধনাত্মক তড়িৎ ঋণাত্মক এবং তার তড়িৎ ঋণাত্মকতার মান হলো 0.9। নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা মান 0। আর গ্রাফাইট একমাত্র, এইটা ইম্পর্টেন্ট, যে আমরা জানি ও ধাতুগুলা কি করে, বিদ্যুৎ পরিবহনে অক্ষম, মানে ও ধাতুগুলা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু একমাত্র গ্রাফাইটই এমন এক বান্দা যে বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, এবং সেটা হলো ও ধাতু। এবং গ্রাফাইট যে হতা আর কার্বন সেম হতা, তার মানে একমাত্র ও ধাতব যে পদার্থ সেটা হইলো গিয়ে গ্রাফাইট, যে বিদ্যুৎ পরিবহন করে। কারণ গ্রাফাইট এবং কার্বন সেম কথা যেহেতু, এর মধ্যে ব্যতিক্রম জিনিসটা কি, এখানে কি কেসটাকে আমরা কি বলবো, গ্রাফাইট বলবো। যে কার্বন sp2 সংকরীভুক্ত সেই কার্বনটাকেই বলা হয় গ্রাফাইট আর কি। আর যে কার্বনটা আমাদের কি sp3 সংকরীভুক্ত সেই কার্বনকে বলা হয় আমাদের হিরো। ঠিক আছে, হিরো। তো হোপফুলি আমরা পর্যাবৃত্ত ধর্মর জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে আসি রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধনের মধ্যে আরো কিছু ডেফিনেশন আছে, এইগুলো দেখে নিবা। যেমন আয়নিক বন্ধন, ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সংগঠিত রাসায়নিক বন্ধন। তারপর সমযোজী বন্ধন, অধাতু ও অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সংগঠিত রাসায়নিক বন্ধন। তড়িৎ ঋণাত্মকতার মান মানে পার্থক্য যদি 0.5 বা তার চেয়ে কম হলে যৌগটি বিশুদ্ধ সমযোজী। আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তার চেয়ে কম হলে যৌগটি বিশুদ্ধ সমযোজী। এক কথাটাকে আমি বারবার লিখছি আর কি, এটা দুইবার রিপিট হয়ে গেছে। আচ্ছা, এই ধরনের মিস্টেক হবেই স্বাভাবিক, কারণ ভুল শুদ্ধ নিয়েই মানুষ, 100% অ্যাকুরেট মানুষ নাই, আমি স্বীকার করি সেটা। আচ্ছা, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি, যে আমরা জানি কি, এই জানি এখানে দেখছি সমযোজী বন্ধনের মধ্যে কি ধাতু এবং অধাতু এর মধ্যে ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ তুমি দিবা কিছু আমি দিব কিছু, তারপর গঠিত হবে নতুন একটা যৌগ, নাম তার শিশু। আচ্ছা, নাইস ছন্দ, ইটস রিপন ভিডিও। যে সমজীব বন্ধনের মধ্যে কি হইলো, যে সে দেয় কিছু অন্য কেউ দেয় কিছু, দুইজনে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, দেন তাদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয়। কিন্তু সন্নিবেশ সমজীব বন্ধন তো অন্য জিনিস। সন্নিবেশ সমজীব বন্ধন তাদের থেকে আরো উদার। ঠিক আছে, সেটা হলো একবারে বিকিরি মিসকিন, ওকে সে তার যে মুক্তজয়ী ইলেকট্রন আছে সেটা দান করে, ইলেকট্রন শেয়ার করে, তাকেও একটু রিচ করার ট্রাই করে আর কি। তো এখানে ডেফিনেশনটা কি, তাহলে ডেফিনেশনটা দাঁড়াইলো যে দুটি দুটি যৌগের মধ্যে বন্ধন গঠনকালে যদি কোনো একটি মৌল একজোড়া ইলেকট্রন সমভাবে শেয়ার করে বন্ধন গঠন করে, তাহলে তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। ওকে ফাইন, তাইলে সন্নিবেশ সমযোজী বন্ধনের কাহিনী গেল। কিভাবে সন্নিবেশ সমযোজী বন্ধনটাকে এইভাবে লেখা হয়, লাইক দ্যাট আমি এই অ্যামোনিয়ার ক্ষেত্রেই দেখাইলি, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখি, অ্যামোনিয়াম, ফার্স্টে অ্যামোনিয়াম আয়ন যেটা আছে এটা তো আর এমনি এমনি গঠিত হবে না, প্রথমে তোমার অ্যামোনিয়া গঠিত হতে হবে। এই অ্যামোনিয়াটা কিভাবে গঠিত হয়, একটা ইলেকট্রন শেয়ার করে, একটা ইলেকট্রন শেয়ার করে, একটা ইলেকট্রন শেয়ার করে, তিনটা সমযোজী বন্ধন হইতে পারছে, তাইলে হয় অ্যামোনিয়া।
তারপর এই যে অ্যামোনিয়ার মধ্যে কিন্তু আমরা জানি এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। এরপরে আসো বাবা প্রোটন, এর মধ্যে কোনো ইলেকট্রন নেই। তাহলে এ তো চাইবে যে অ্যামোনিয়ার সাথে একটা বন্ধন গঠন করুক বা জেহারুর সাথে বন্ধন গঠন করুক। এর ধারে আছে কি অ্যামোনিয়া আছে। সো অ্যামোনিয়ার কাছে মুক্ত জোড় ইলেকট্রন আছে, মানে চাইলে দিতে পারবে। আর প্রোটনের কাছে কোনো ইলেকট্রন নাই, কিন্তু সে নিতে পারবে। সে কয়টা নিতে পারবে? দুইটা নিতে পারবে। তখন অ্যামোনিয়া চিন্তা করলো, আচ্ছা যা, বেটা তো একটু অভাবে আছে, তো তাকে একটু হেল্প করি। তো এই মুক্তজোড় ইলেকট্রনটা সে হাইড্রোজেনের সাথে শেয়ার করে ফেলছে। শেয়ার করছে এমন ভাবে যে এই মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে আমার যে এরকম আধিপত্য আছে, তোমারও বাবা সেম আধিপত্যই থাকবে। তখনই তারা গঠন করছে অ্যামোনিয়াম আয়ন। এই যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন শেয়ার করছে এবং একটা মৌল বা যৌগ শেয়ার করছে, এই ধরনের বন্ধনটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। তাইলে বোঝা গেল অ্যামোনিয়াম আয়ন কিভাবে গঠিত হয়। তাহলে এখানে একটা প্রশ্ন রাখছিলাম যে অ্যামোনিয়াম আয়নে কয়টি বন্ধন বিদ্যমান। তাহলে অ্যামোনিয়াম আয়নে কয়টি বন্ধন বিদ্যমান, তোমাকে বলছে কয়টি বন্ধন সংখ্যা বলার জন্য, তোমাকে বলে নাই কয় ধরনের বন্ধন। যদি কয় ধরনের বন্ধন হইতো তাইলে হইতো দুই ধরনের। কি কি? সমযোজী এবং সন্নিবেশ সমযোজী। এখন বলছে কয়টি বন্ধন, তাইলে হইলো এখানে চারটি বন্ধন আছে। কিভাবে চারটি? তিনটি সমযোজী, সমযোজী এই যে এখানে সমযোজী আমি দেখাইলাম, এই যে সমযোজী। আর একটি সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ। বুঝাইতে পারলাম? তাহলে অ্যামোনিয়াম আয়নে কয়টি বন্ধন বিদ্যমান? অ্যামোনিয়াম আয়নে চারটি বন্ধন বিদ্যমান। তারপরে আসো এই যে মুক্তজোড়, মুক্তজোড় ইলেকট্রন বলছিলাম একটু আগে। মুক্তজোড় ইলেকট্রন এই জিনিসটা কি, খায় না মাথায় দেয়। তাহলে মুক্তজোড় ইলেকট্রন জিনিসটা হইল যৌগ গঠনের সময় যোজ্যতা স্তরে যে সকল ইলেকট্রন জোড় বন্ধনে অংশ নেয় না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে। অর্থাৎ তারা কোনো বন্ধনে অংশগ্রহণ করে না, তারা ওই যোজ্যতা স্তরে থেকে যায়। তারপর বন্ধন জোড় ইলেকট্রন কি, যে সকল ইলেকট্রন বন্ধনে অংশ নেয় তাদেরকে বন্ধন জোড় ইলেকট্রন বলা হয়। তাইলে দেখো, একটা মোস্ট কমন প্রশ্ন যেগুলো আমরা 9-10 থেকে এই প্রশ্নটার সম্মুখীন হচ্ছে, যে পানির অণুতে কয়টি মুক্তজোড় ইলেকট্রন এবং কয়টি বন্ধনজোড় ইলেকট্রন বিদ্যমান। এর জন্য আমাদের সমযোজী বন্ধনটা একটু দেখতে হবে। তার মানে পানির মধ্যে, পানির মধ্যে দেখো আমি যে পানির বন্ধনটা লিখি, এইখানে আমাদের অক্সিজেন আছে। কালারটা একটু চেঞ্জ করি আমি। কি কালার নেওয়া যায়, কি কালার নেওয়া যায়? আচ্ছা, এই কালারটাই সিলেক্ট করলাম, দেখি এখন কি। তাহলে অক্সিজেনের আমি এখানে অক্সিজেন লিখলাম। অক্সিজেনের আমি ধরো যুযুতা ইলেকট্রন গুলা যদি লিখি, আমি জাস্ট যুযুতা ইলেকট্রন, আমি যদি ইলেকট্রন বিন্যাসটা লিখি অক্সিজেনের, হ্যাঁ 1s2, 2s2, 2p। অক্সিজেনে কয়টা? 8টা। তাহলে 2p, 2px2, 6টা, 8টা হয়েছে। তাইলে তার যুযুতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? তার যুযুতা স্তর আছে 6টা ইলেকট্রন। কিভাবে তাহলে? তাইলে দেখো, একটা, 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 একটা। আচ্ছা, তো এই গেল আমাদের কি, যে তার যুক্ত স্তরে কয়টা ইলেকট্রন হলো? আমাদের 6টা ইলেকট্রন হইলো। এখন হাইড্রোজেন আয়ো যুক্ত হবে। তাইলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা দাঁড়ালো? এই একটা বন্ধন জোড় ইলেকট্রন, এই একটা বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এই যে দুইটা হলো আমাদের বন্ধন জোড় ইলেকট্রন পানির মধ্যে। এখন তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? দেখো আমি আবার কালারটা চেঞ্জ করি। ওকে, তাহলে এই যে বন্ধনটা এবং এই যে ইলেকট্রনটা, এগুলো তো বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। তাহলে এইগুলো মুক্ত হিসেবে আছে যুযুতায়। তার মানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? দুইটি। এখন প্রশ্নটা যদি মুক্ত জোড় না বলে বলতো মুক্ত ইলেকট্রন কয়টি, তাইলে মুক্ত ইলেকট্রন যদি বলতো মুক্ত ইলেকট্রন 4টি, আর মুক্ত জোড় ইলেকট্রন 2টি। সিমিলার কেস বন্ধন ইলেকট্রন বললে সেটা হইতো 4টি। বন্ধন ইলেকট্রন বলতে সিঙ্গেল সিঙ্গেল ওয়াইজ ইলেকট্রন জানতে চাইছে। আর মুক্ত জোড় বলা, জোড় মানেই তো ডাবল, তাহলে জোড় হয় 2টি। তো হোপফুলি পানির বন্ধন জোড় মুক্ত জোড় ইলেকট্রন কয়টি সেটা আমরা একটু আইডিয়া পাইছি, ঠিক আছে না? তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা একটু ইয়েতে দেবা, যে ভার্সিটি ক যে বইটা আছে। ওকে, এখন দেখো পেসিপার থিওরি আমরা একটু দেখব আগে। এখন দেখো অনেকে, আমি নিজেও মনে করতাম, অনেকে না, তোমরার কেস তো বাদ, আমার কেস, এই যে বেসপার থিওরি, যেটা আমি ভাবতাম মেবি বেসপার কোনো বিজ্ঞানীর নাম।
এই যে বেস পার, এটা মেবি কোনো বিজ্ঞানীর নাম, অ্যাকচুয়ালি এটা বিজ্ঞানীর নাম কি না, যদি তোমরা এ যাবৎকাল এতটুকু পর্যন্ত দেখে রাখো, তাইলে জাস্ট কমেন্ট একটু বললো তো এটা বিজ্ঞানীর নাম নাকি অন্য কোনো কিছু, তোমরা একটু বললো, ঠিক আছে? এটা তোমাদের উপর দিয়ে গেলাম। তাহলে এখন দেখো বেসেপার থিওরি অনুযায়ী কি বলছে, বলছে যে মুক্তজোর যে বিকর্ষণটা, সেটা সব থেকে বেশি দেন মুক্তজোড় বন্ধন জোড়ের বিকর্ষণ, দেন হইলো বন্ধন জোড় বিকর্ষণ। এটা হইলো বেসেপার থিওরি। এর কারণে ওই যে আমরা সংকরীকরণে দেখবা যে কিছু কিছু মৌল, দুইটা মৌল আছে, যৌগ আছে, তাদের মধ্যে sp3 সংকরীকরণ বিদ্যমান, কিন্তু তাদের বন্ধন কোণটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইক দ্যাট অ্যামোনিয়া। অ্যামোনিয়ার বন্ধন কোণ মেবি 107, আর পানি H2 এর বন্ধন কোণ মেবি, সরি, অ্যামোনিয়ার বন্ধন কোণ মেবি 109 না 107, আচ্ছা 107ই মেবি। আর পানির বন্ধন কোণ মেবি 102, আমরা দেখবো বন্ধন কোণে, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা যাই হোক, তাহলে এই যে এই কাহিনীটা ঘটে কি জন্য, ওই যে বেশিরভাগ থিওরি অনুযায়ী, বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এখন দেখো শর্টকাট ট্রিক্স, আমাদের লন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন ফাইন্ড আউট করার একটা শর্টকাট ট্রিক্স। এটা কিন্তু সব ক্ষেত্রে মানে তুমি যে অ্যাপ্লাই করতে পারবে এমন কিছু না, কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে। এইটা আমি আমার যখন অ্যাডমিশন টাইমে ছিল, তখন আমি একটু ঘাটাঘাটি করে রিসার্চ করে এটা বের করছিলাম। সো বলাই বাহুল্য, আমি কোনো কোচিংয়ে কোনো করি নাই ভাই, আমি করোনার ব্যাচ ছিলাম, অটোফাস ব্যাচ, বাট আমি তোমাদের মতো কোনো কোচিংয়ে পড়ি নাই, ঠিক আছে? সো এইখানে একটু বলা হলো যেহেতু ঘুরছে, দেখো আমার জিএসটিতে মার্কস ছিল 51.25 এর মতো, ঠিক আছে? 51.25 এর মতো, কিন্তু ওই বুকামের কারণে প্রথম যেহেতু কি ছিল, জিএসটি ছিল, এজন্য আমি কি করি নাই, যে ভাবছিলাম যে চান্স হইব না সাস্টে, এই জন্য আমি অ্যাপ্লাই করিনি। অ্যাপ্লাই করলে এখন সাস্টের ইঞ্জিনিয়ার সাবজেক্ট হতো। তারপর যেহেতু আমার হয়েছিল, তারপর তোমার কৃষির ইউনিটও হয়েছিল, বাট কৃষিতে পড়ার কোনো ইচ্ছা ছিল না আমার। যাই হোক, সো আর বুয়েট তো ধোঁকা দিয়ে দিল। বুয়েট ধোঁকা দিল বলতে কি, বুয়েটের প্রিলিমিনারিতে ঠিক ছিলাম, বাট রিটেন লাক খারাপ। সো যাই হোক, এগুলা অতীত, এগুলা বলে লাভ নেই। এখন আসলে আমরা বর্তমান নিয়ে কাজ করি আর কি। তো দেখি আমরা যে শর্টকাট টেকনিক, যে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কিভাবে আমরা ফাইন্ড আউট করবো। তো দেখো এইখানে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যাকে আমি এন ধরছি, এন সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস ক্যাপিটাল এন মাইনাস ডি। এখন কার পরিচয় কি, এইখানে কিন্তু খুব সুন্দর করে লিখছি। এই এক্স এর পরিচয় হলো হাইব্রিড অরবিটাল সংখ্যা। সো সেটা কিভাবে বের করব, সেটা বের করব হাফ এম প্লাস এন প্লাস এ মাইনাস সি, হাফ ইন্টু এম প্লাস এন প্লাস এ মাইনাস সি। তো এন জিনিসটা কি, এন জিনিসটা হইল কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, ডি জিনিসটা হইল কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দ্বিযোজী পরমাণুর সংখ্যা। এখানে বলে রাখি, তোমরা যারা নিউ এই জিনিসটা দেখছো, তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা যেভাবে মুক্তজোড় ইলেকট্রন ফাইন্ড আউট করতা কিংবা বন্ধনজোড় ইলেকট্রন ফাইন্ড আউট করতা, সেভাবেই তোমরা দেখে নিবা। কারণ আমার এই তথ্যটা তোমরা এখন ধরতে বা ক্যাচ আপ করতে অনেক বেশি টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? আর যদি না মনে হয় যে তোমরা পারবা, তাইলে দেখতে পারো এই যে ট্রিক্সটা, ঠিক আছে? আর অন্যের ট্রিক্স দেখা মানে বোকামি, নিজে নিজের ট্রিক্স বের করা হইল বুদ্ধিমানের কাজ। তারপর ডির পরিচয় কি, কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত দ্বিযোজী পরমাণুর সংখ্যা। একটা হইলো ক্যাপিটাল এন হইলো আমাদের কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী কয়টা পরমাণু সংখ্যা আছে, আর ডি হইলো যে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত কয়টা দ্বিযোজী পরমাণু আছে। এখানে কিছু উদাহরণ রাখছি যাতে তোমাদের সূত্রের সাথে রিলেটেড করে পড়তে পারো। যেমন ধরো পানির আমরা জানতাম কয়টা, মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা, দুইটা জানতাম, তাহলে সেটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি দেখি আমরা। সূত্রটা ছিল এন সমান এক্স, কালারটা চেঞ্জ করি, এন সমান এক্স মাইনাস ক্যাপিটাল এন মাইনাস টি। তাইলে পানির ক্ষেত্রে আমাদের যে এখানে এক্স এর পরিচয় ছিল ছিল কি আমাদের হাইব্রিড অরবিটাল সংখ্যা। তাও হাইব্রিড অরবিটাল সংখ্যা পানির ক্ষেত্রে আমরা জানি কি sp3 সংকরীকরণ আছে, তাহলে sp3 সংকরীকরণ তার তার হাইব্রিড অরবিটাল কত, 4। তাহলে এখানে এক্স এর মান হইল 4। তারপর আমাকে বলছিল কি ক্যাপিটাল এন কি কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী, যাদের যোজনী এক তাদেরকে বলা হয় একযোজী, একযোজী পরমাণুর সংখ্যা। তাহলে পানির কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন, অক্সিজেনের সাথে কে কে যুক্ত থাকে, অক্সিজেনের সাথে আমাদের হাইড্রোজেন যুক্ত থাকে। হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে না, তা হাইড্রোজেন একযোজী পরমাণু, তার মানে এন এর মান হইলো আমাদের 2। আর ডির পরিচয় হইলো কেন্দ্রীয় পরমাণুর সাথে কতটা দ্বিযোজী পরমাণু আছে। পানি তো, অক্সিজেন তো নিজেই কেন্দ্রীয় পরমাণু, তার মানে তার সাথে কোনো দ্বিযোজী পরমাণু নেই, এজন্য ডির ভ্যালুটা হলো 0। তার মানে 4 - 2 - 0 কত আমাদের 2। হোপফুলি এটা বুঝতে পারছি। আচ্ছা ফাইন। আচ্ছা এইখানে দেখি, এইটা দেখলে তোমরা আরেকটু বুঝতে পারবা।
দেখো এইটা যদি দেখি আমি, এইটা দেখবো। আচ্ছা এইটা দেখি, এইটা দেখলে তোমরা একটু ফুল একটা ভিউ পেয়ে যাবা। জেনন ও এফ টু। এখন দেখো এইটার মধ্যে কোন ধরনের সংকরীকরণ আছে। তোমরা চাইলে সংকরীকরণ মুখস্থ যাদের আছে তাদের জন্য এটা খুবই বেশি বেনিফিট হবে এই সূত্রটা। আর যদি সংকরীকরণ মুখস্থ না থাকে তাইলে তোমরা কষ্ট করে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে আর কি। একটু পরে আমি এই জিনিসের অ্যাপ্লাই দেখাবো, সমস্যা নেই। তাইলে ধরো আমরা সংকরীকরণ জানি, এইটার সংকরীকরণ জানি। এইটার সংকরীকরণ কত কেউ কি বলতে পারবা? এটার সংকরীকরণ হইল sp3d। sp3d। তাইলে তার সংকর অরবিটাল কত? তার সংকর অরবিটাল সংখ্যা হইল 5। তাইলে এইটার ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এক্স মাইনাস ক্যাপিটাল এন মাইনাস জি, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের এক্স এর মান হইল 5। এখন আসো আমাদের এন, এন হইল আমাদের একযোজী পরমাণু সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর সাথে। কেন্দ্রীয় পরমাণু কি? আমাদের কেন্দ্রীয় পরমাণু হইল আমাদের জেনন। ঠিক আছে, জেনন হইলো আমাদের কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সাথে একযোজী পরমাণু কয়টা আছে? ফ্লুরিন আমাদের একযোজী পরমাণু, তাইলে ফ্লুরিন আছে এখানে দুইটা। তাইলে এখানে এন এর মান হইলো 2, দেন মাইনাস। তারপরে হইলো কেন্দ্রীয় পরমাণুর সাথে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। এখানে অক্সিজেন আমরা জানি কি একটা দ্বিযোজী পরমাণু, তার মানে অক্সিজেন আছে এখানে একটাই, তাইলে 1। তাহলে এটা হইলো 5 - 2 - 1, দ্যাটস ওয়াই 2। হোপফুলি আমাদের বন্ধন মানে মুক্তজোড় কয়টা ইলেকট্রন আছে সেইটা ফাইন্ড আউট করে আমরা প্রসেসটা বুঝছি বা ফর্মুলাটা বুঝছি। এখন চলো আমরা হাইব্রিড অরবিটাল সংখ্যা কিভাবে বের করবো বা কয়টা হাইব্রিড আছে এইটা এই সূত্র দেখেই তোমরা শিখে ফেলতে পারো, বা সংকরীকরণ তোমরা নিজেদের মতো করে দেখে নিতে পারো। বুঝতে পারছি? তাইলে এইটা তো গেল, এইটা আমরা বুঝলাম হোপফুলি। এখন আসলে সিগমা বন্ধন পাই বন্ধন, তো এইটা কিভাবে অ্যাপ্লাই করি আমরা? ওকে, সিগমা বন্ধন কাকে বলে? তো সমযোজী বন্ধন গঠনের সময় দুটি পরমাণু স্তরের পারমাণবিক অরবিটালের সামনাসামনি যে অধিক্রমণের সৃষ্টি, অধিক্রমণের ফলে বন্ধনের যে সৃষ্টি হয় তাকেই বলা হয় কি আমাদের সিগমা বন্ধন। আর পাই বন্ধন কাকে বলা হয়? যে পাশাপাশি অধিক্রমণের ফলে যে রাসায়নিক বন্ধনে ক্রিয়েট হয় তাকে বলা হয় পাই বন্ধন। পাই বন্ধন তুলনামূলকভাবে দুর্বল হয়। আর সবথেকে বেস্ট যে অপশনটা সেটা হলো যে আমাদের অসংকরিত যে অরবিটাল গুলো আছে না, সেটাই কি করে না, পাই বন্ধনে অংশগ্রহণ করে না। ঠিক আছে, পাই বন্ধনে অংশগ্রহণ করে না। অসংকরিত অরবিটাল পাই বন্ধনে কি করে না? অংশগ্রহণ করে না। আচ্ছা ফাইন। সমযোজী যৌগ, তো সমযোজী যৌগের মধ্যে একক বন্ধন যদি থাকে, সমযোজী যৌগের মধ্যে একক বন্ধন তাহলে কি থাকে? একটা বন্ধন থাকে সিগমা, আর আরেকটা বন্ধন থাকে কি পাই বন্ধনের সংখ্যা কত? 0। আর দ্বিবন্ধন যদি থাকে তাহলে একটা সিগমা থাকে আর একটা কি থাকে? পাই থাকে। আর ত্রিবন্ধন যদি থাকে তাহলে একটা সিগমা থাকে আর দুইটা পাই থাকে। তাহলে সিঙ্গেল বন্ড। ঠিক আছে, সিঙ্গেল বন্ড, সিগমা ইলেকট্রন একটা, পাই ইলেকট্রন শূন্যটা। ডাবল বন্ড, সিগমা 1 পাইও 1। ট্রিপল বন্ড, সিগমা 1 পাই 2। উপরে এটা মাথায় রাখবা। আচ্ছা এখন দেখো সংকরীকরণ। এই যে একটা চার্ট দেওয়া আছে যেমন sp3, sp3 সংকরীকরণের ক্ষেত্রে বন্ধন কোণ কত হয়? 109°28' বা 109.5°। এটার আকৃতি হয় চতুস্থলকীয়। দেন sp2 এর ক্ষেত্রে হয় 120, এটার আকৃতি হয় সমতলীয় ত্রিভুজাকার। sp এর ক্ষেত্রে হয় 180, যেটা হইল সরলরৈখিক। দেন হইল dsp2 বা এই dsp2d, এটা হয় সমতলীয় বর্গাকার, বন্ধন কোণ হইল 90। এই যে চার্টগুলো, এই চার্টগুলো তোমরা কিসে পাবা? যে কোনো এডমিশন সহায়ক বই বা তোমাদের মেইন বইতে পেয়ে যাবা। তারপর আসো এখানে কিছু জিনিস লেখছে যেমন sp3 এর ক্ষেত্রে আর কি। যেমন sp3 এইখানে যে চার্টের যেগুলো আছে সবগুলো sp3। যেমন ধরো আমাদের কি মিথেন sp3, তার মুক্তজোড় ইলেকট্রন নাই কিন্তু তার আকৃতি তাইলে কি চতুস্থলক, বন্ধন কোণ 109°28'। তারপরে অ্যামোনিয়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এজন্য সেটা হয়ে যায় কি ওই যে আগে বলছিলাম বেসপার থিওরি অনুযায়ী তোমার বন্ধনের যে আকর্ষণ বিকর্ষণের কেসের কারণে তোমার আকৃতি চেঞ্জ হয়, বন্ধন কোণে চেঞ্জ হয়। ত্রিকোণাকার যার বন্ধন কোণ কত? 160°। তারপর পানি, পানি ওই যেন আগে যেন আমি বন্ধন কোণের এক্সেপশনাল কেসটা বলছিলাম যে বন্ধন কোণ ভুলে গেছি, এখন হোপফুলি এখানে আছে। তারপর পানি, পানির ক্ষেত্রে আমাদের মুক্তজোড় ইলেকট্রন দুইটা, যার কারণে সে আরো বেশি চেপে যাইব আর কি। যার কারণে সেটা হয় উল্টা বি এবং বন্ধন কোণ হইলো
4.5 ডিগ্রি, বুঝাইতে পারলাম। তারপর সালফার, হাইড্রোজেন সালফাইড, সেটার মধ্যেও মুক্ত জোড় ইলেকট্রন দুইটা, উল্টা বি, কিন্তু বন্ধন কোণ আরো ছোট। কি জন্য ছোট দেখো, সেটা তো উল্টা বি হওয়ার কথা ছিল তোমার পানির মতো 104.5, কিন্তু সেটা হইল না। কারণ কারণ ওই সালফারের যে নাম্বার আকারের কেসে আসছে আর কি। সো এইখানের চার্টের সবগুলাই কি sp3 সংকরীভুক্ত, কিন্তু তাদের বন্ধন কোণটা ভিন্ন। এখন আসো, ওই যে আমাদের শঙ্কর অরবিটালটা বের করার ফর্মুলাটা বলছিলাম, সেটা কিভাবে করব। তো ওই যে আগে বলছিলাম শঙ্কর অরবিটাল সংখ্যা কিভাবে বের করবো, তাইলে সেটার ফর্মুলা হলো এক্স সমান হইলো হাফ এম প্লাস এন প্লাস এ মাইনাস সি। এখন কথা হচ্ছে, এই যে এন এফ সি এইগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করবো। তাহলে এক্স দ্বারা তো আমরা বোঝা যায় কি, হাইব্রিড যে আমাদের অরবিটাল আছে সেই সংখ্যাটা বুঝতে পারলাম। কিন্তু এখন দেখো এম, এম কি, কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু ফাইন্ড আউট করতে হবে, কেন্দ্রীয় পরমাণুকে তার যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা দ্যাটস মিন তার বহিস্তরে কয়টা ইলেকট্রন আছে। এন এর প্রসেসটা কি, এন হইল কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত যে একযোজী পরমাণু সংখ্যা, আমরা আগের কেসেই দেখছি। তারপর এই যে এ জিনিসটা কি, যে যৌগটি ঋণাত্মক আধানগ্রস্ত হলে ওই আধানের সংখ্যা, মানে যৌগটি যদি তোমার এনায়ন থাকে তাহলে ওই এনায়নের সংখ্যা। আর সেই জিনিসটা হইলো যৌগটি যদি কেটায়ন থাকে তাহলে ওই কেটায়নের আধানের সংখ্যা, নট প্লাস মাইনাস বসানোর দরকার নেই, জাস্ট ভ্যালুটা বসাইবা। ধরো -2 আছে বসাইবা 2, +2 আছে বসাইবা 2, এইরকম আর কি, সূত্রের মধ্যে বুঝাইতে পারলাম। এখন ধরো তুমি এখানে +2 -2 বসিয়ে আলাদা করার কোনো দরকার নেই। এখানে আমি তোমাদের এই বুঝার স্বার্থে আর কি একটা এক্সাম্পল রাখছি। যেমন ধরো জেনন টেট্রাফ্লুরাইড, জেনন টেট্রাফ্লুরাইড, সেইটা যদি আমরা একটু করি, ফর্মুলাটা কি ছিল, যেমন হাফ ক্যাপিটাল এম প্লাস এন প্লাস এ মাইনাস সি। যেহেতু এইটা একটা নিরপেক্ষ যৌগ, তাইলে এ এবং সির ভ্যালু শূন্য। হোপফুলি এটা বুঝতে পারছি। তাহলে সূত্রে আমি হাফ দিলাম। এখন জেনন টেট্রাফ্লুরাইড, কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু হইলো জেনন, তার তুমি ইলেকট্রন বিন্যাস করলে যোজ্যতা স্তর, আচ্ছা জেনন ইলেকট্রন বিন্যাস করতে হবে, জেনন তো হইলো গ্রুপ 58 মূলত, তো তার যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে, 8টা, অষ্টক পূর্ণ। তারপর তোমার কি আছে, যে তোমার একযোজী ক্যাপিটাল এন হইলো একযোজী পরমাণু সংখ্যা, তো একযোজী পরমাণু সংখ্যা কত, 4, কারণ ফ্লোরিন 4টা আছে আর এইগুলা 0। তাহলে আলটিমেটলি এইটার কি হইলো, যে অরবিটাল সংখ্যা হইলো 6টা। তাহলে 6টা অরবিটাল প্রোভাইড করে কে, 6টা অরবিটাল প্রোভাইড করে দেখো D2sp3 সংকরীকরণ। তাহলে কিভাবে দেখো, D2 মানে দুইটা ডি আছে, একটা এস আছে, আর 3টা পি আছে, এই যে ক্যালকুলেশন করলে তো 6টা আসে। তো হোপফুলি এইভাবে তোমরা অরবিটাল সংখ্যা এবং সংকরীকরণ বের করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো এই সূত্রগুলো সবগুলোর ক্ষেত্রে মানে প্রয়োগ করতে পারবে এমনটা না, কিন্তু তোমাদের যে আসে এইখান থেকে, তোমাদের যে বোর্ডে বলো বা তোমাদের অ্যাডমিশন টাইমে বলো, অ্যাডমিশন টাইমের 95% কিন্তু এই ফর্মুলা দিয়ে সলভ করা পসিবল। বুঝাইতে পারছি। তো সংকরীকরণের ক্ষেত্রে আলাদা কইরা আর কোনো পেন খাইতে হইব না হোপফুলি। এখন চলো আমরা সংকরীকরণ জিনিসটা বুঝলাম, এখানে আরো কোনো কিছু কিছু জিনিস আছে, ওই যে বন্ধন কোণ, এইগুলো আর কি, বা কোন ধরনের সংকরীকরণ। যেমন ধরো তোমাকে বলছে ইথিলিন, ইথিলিনের ক্ষেত্রে কোন ধরনের সংকরীকরণ বিদ্যমান। সো তুমি জানো ইথিলিন দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন তাহলে আমরা কি জানি, sp2, একটু আগেই বলছিলাম। তারপরে তোমাদের ইথাইন, ইথাইনের মধ্যে কোন ধরনের সংকরীকরণ বিদ্যমান, ইথাইনের মধ্যে ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে তার মানে সংকরীকরণ হলো sp। এখন যদি বলে ইথিলিনের মধ্যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন সংখ্যা কত, আচ্ছা এটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই, এটার কেসগুলো আমরা দেখবো। আর পর ইথেনের মধ্যে যেহেতু শুধুমাত্র সিঙ্গেল বন্ধন বিদ্যমান, এজন্য সেটা কি তোমার কি দাঁড়ালো, sp3। আচ্ছা, ওকে, আমাদের আজান হচ্ছে, তো আজান পরে আবার শুরু করবো আর কি। ঠিক আছে, আজানটা শেষ হোক, এখন আবার আমরা ব্যাক করি। তো দেখো, তোমাকে এখানে কি বলছিলাম, যে ইথেনের মধ্যে sp3 সংকরীকরণ আছে। এখন দেখো তোমাদের জৈব যৌগ বলো বা তুমি এই অধ্যায় বলো, যে কোনো অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন দেয়, বা জৈব যৌগের, আমরা এইটাকে জৈব যৌগ ধরে নেই। সো জৈব যৌগের একটা টপিক আমাদের শেষ হয়ে যাক। বলছে কি এই যৌগে কার্বনের কোন কোন সংকরীকরণ বিদ্যমান, তাইলে সেটা কার্বনের কি কি সংকরীকরণ বিদ্যমান, sp3 এবং sp সংকরীকরণ। কেন sp3, এবং এই যে এইখানের মধ্যে কি আছে,
দ্বিবন্ধন আছে, দ্যাটস ওয়াই সেটা sp। আর বাকি সবগুলো সিঙ্গেল বন্ধন আছে, এজন্য কি sp3। আচ্ছা, এটা মনে রাখবা যে ফেরাস এবং ফেরিক এর মধ্যে সর্বদা D2sp3 সংকরীকরণ বিদ্যমান। তার মানে যেখানেই ফেরাস পাইবা, যেখানেই ফেরিক পাইবা, তাদের মধ্যে সংকরীকরণ যদি থাকে, স্পেশালি জটিল যৌগের ক্ষেত্রে, তাইলে সেটা D2sp3। ঠিক আছে, এইগুলো একটু মুখস্থ করে নিবা। আচ্ছা, বোঝা গেল? এখানে প্রশ্ন রাখছি না, একটু দেখলে না, এই প্রশ্নটা রাখছি না। তোমাকে যদি এই প্রশ্নটা দিয়ে বলতো এইখানে পাই বন্ধন এবং সিগমা বন্ধন সংখ্যা কত সেটা ফাইন্ড আউট করো, তাইলে সেটা কিভাবে করতা? একটু আমরা দেখি যে লেখা আছে কি, যে H3 C CH2। আচ্ছা, আমি একটু ফ্রেশ একটা পেজ নিই। ফ্রেশ পেজ কই পাই? ওকে, টু ওয়েট। আচ্ছা, তাহলে দেখো আমি এইখানেই লিখলাম S3 ডবল সিঙ্গেল বন্ড, S2 ডাবল বন্ড, সরি, ওকে, দুইটা দুইটা না। তাইলে এই যৌগের ক্ষেত্রে তোমাকে যদি বলতো যে পাই বন্ধন বা পাই ইলেকট্রন কয়টা, তারপর সিগমা বন্ধন কয়টা, এটা ফাইন্ড আউট করো। আর তোমাকে যদি বলতো কোন কোন সংকরীকরণ বিদ্যমান, তাহলে এখানে দুই ধরনের সংকরীকরণ বিদ্যমান কার্বনের মধ্যে। একটা হইলো তোমার sp3 আর একটা হইলো sp2, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন হইলো পাই বন্ধনের সংখ্যা কত আর সিগমা বন্ধনের সংখ্যা কত, তাহলে এটাকে একটু যদি তুমি একটু এক্সপ্লেইন করে লেখো, তাহলে হোপফুলি তোমার আনসারটা পেয়ে যাবা। পাই বন্ধন এবং সিগমা বন্ধনের সংখ্যা কত, এটার বাইরে কি আর কোনো কিছু লেখার আছে? হোপফুলি নেই। তাইলে দেখো, সিঙ্গেল বন্ধন থাকলেই আমরা জানি সিগমা বন্ধন, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে আমরা চোখের দেখায় বলতে পারছি 7টা সিগমা বন্ধন। ওকে ফাইন, রুকো যারা, সবির করো। আরেকটা জিনিস রয়েছে, এখানে ডাবল বন্ধন আছে না, তো আমরা শিখছিলাম ডাবল বন্ধনে একটা হয় সিগমা বন্ধন, আরেকটা হয় কি পাই বন্ধন। তাহলে এখানে আরেকটা এড হবে, তার মানে মোট আছে 8টা কি আমাদের সিগমা বন্ধন। আর ডাবল বন্ধনে একটা পাই একটা সিগমা, তাইলে অপর যে একটা রইলো এইটা হইলো পাই বন্ধন, তাইলে পাই বন্ধন হইলো কি একটি। তাইলে এই ধরনের যৌগ যদি দিয়ে দেয়, তাহলে সিগমা বন্ধন পাই বন্ধন আমরা ফাইন্ড আউট করতে পারবো, কোনো অসুবিধা হবে না হোপফুলি। সো এইটা তোমাদের কিন্তু কিসে কাজে লাগবে, তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যে আমরা যে প্যারাটা নেই, ওই অর্গানিক কেমিস্ট্রি একটা মোস্ট কমন টপিকস পাই বন্ধন সংখ্যা কত, সিগমা বন্ধন সংখ্যা কত, এইগুলো ফাইন্ড আউট করার। সো এইটা আমার কাছে মনে হয় যে এইভাবে যদি তোমরা করো বা এটা যদি বুঝতে থাকো, তাহলে একটু কমেন্টে জানাইবা আর কি। ঠিক আছে, তাইলে চলো আমাদের যে পরের যে জিনিসপত্র আছে সেইগুলো আমরা দেখি। সেইটা হলো যে আমাদের জটিল যৌগ। তো জটিল যৌগের ক্ষেত্রে নামকরণ জিনিসটা আর কি, এইখান থেকে কি রকম প্রশ্ন আসে আমি বলি। নামকরণ না দিয়ে তোমাকে নাম দিয়ে দিবে, বলবে সংকেত লিখো বা সংকেত দিয়ে দিবে এইটার একটা নাম লেখো। তাহলে কিছু জিনিস মাথায় রাখবা। লিগ্যান্ড কি, লিগ্যান্ড হইলো ওই যে যারা জটিল যৌগ গঠন করে, যারা সন্নিবেশ সমজীব বন্ধন দিতে পারে, যাদের মধ্যে মুক্তজয়ী ইলেকট্রন আছে, তাকে লিগ্যান্ড বলা হয়। তো দেখি লিগ্যান্ডের সংখ্যা ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এগুলো দেখবা। তারপর লিগ্যান্ডের নাম, যেমন অ্যামোনিয়া থাকলে সেই লিগ্যান্ডের নাম হলো অ্যামিন। তারপর পানি থাকলে সেটাকে বলা হয় অ্যাকোয়া। সায়ানাইড থাকলে সেটাকে বলা হয় সায়ানো। কার্বন মনোক্সাইড বা সিও থাকলে সেটাকে বলা হয় কার্বনিল। তারপর ক্লোরিন থাকলে সেটাকে বলা হয় ক্লোরো। নাইট্রাস অক্সাইড বা এনও থাকলে তাকে বলা হয় নাইট্রোসিল। আয়োডিন থাকলে তাকে বলা হয় আয়োডো। আর ব্রোমোইন থাকলে তাকে বলা হয় ব্রোমো। এই নামগুলো তুমি একটু জানবা বা একটু নোট ডাউন করে রাখবা, কারণ এইগুলা দিয়ে নামগুলা দেয় আর কি। তাইলে প্রথমে যে জিনিসটা, তারপর কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের নাম। তার মানে প্রথমে তুমি কি করতে হবে, এই যে সংখ্যাগুলো উল্লেখ করতে হবে, দেন লিগেন্ডের নামগুলো জানলা, দেন কেন্দ্রীয় ধাতব পরমাণু বা নাম। তারপর প্রথম বন্ধনীর মধ্যে ধাতব কেন্দ্রীয় যে পরমাণুটা আছে তার যে আরোহণ সংখ্যা তুমি কিভাবে লিখতে হবে, রোমানক করে লিখতে হবে। আর একবারে শেষে যে জিনিসটা করতে হবে, তৃতীয় বন্ধনীর আগের অংশের নাম সবার প্রথমে এবং তৃতীয় বন্ধনীর শেষের অংশের নাম সবার শেষে লিখতে হবে। ফর এন এক্সাম্পল যদি আমি দেখি, তোমাকে বলে দিল যে এই নামটা বলে দিল, এটা সংকেত লেখো, টেট্টামিন কপার টু সালফেট। তো তোমাকে যদি এই সংকেতটা দেয়, তাহলে এটার নাম কিভাবে লিখবা? তাইলে ফার্স্টে হইলো সংখ্যা, লিগেন্ডের সংখ্যা। লিগেন্ডের সংখ্যা কয়টা? 4টা। 4টা থাকলে আমরা কি জানি, সেটাকে আমরা বলি কি টেট্টা। আচ্ছা, তাইলে আমরা পাইলাম টেট্টার কাহিনী পাইলাম। তারপরে হইলো লিগেন্ড। লিগেন্ড কি আছে? অ্যামোনিয়া। তাহলে যদি লিগেন্ড হিসেবে অ্যামোনিয়া থাকে, তাইলে তার নাম কি এমিন। তাহলে টেট্টা, দেখো টেট্টা
তোমার টেট্টা যুগ অ্যামিন একত্রে কি বলা হয়, ওই যে আমরা সন্ধি করছিলাম, একত্রে বলা হয় টেট্টামিন। তাহলে টেট্টামিন টপিক্সটা বুঝলাম। তারপরে কি করছি আমরা, তাহলে টেট্টামিনের কাহিনী গেল। তারপর হইলো আমাদের কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের নাম। তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু হিসাবে কি আছে আমাদের, কপার। তাহলে টেট্টামিন কপার। তারপর বলছিলাম কি, কেন্দ্রীয় ধাতব পরমাণুর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমান সংখ্যা তার জারণ সংখ্যা দেওয়ার জন্য। তাহলে এখানে কপারের জারণ সংখ্যা হলো 2, তার মানে টেট্টামিন কপার 2। দেন হইলো আমাদের তৃতীয় বন্ধনীর পরে যেগুলো আছে সেগুলো লিখতে হবে, যে সালফেট আছে, এই যে সালফেট আছে, টেট্টামিন কপার সালফেট 2। তাহলে যৌগের নাম হইলো কি, টেট্টামিন কপার সালফেট 2। সিমিলার কেস আমরা যদি আরেকটা দেখি, যেমন ধরো এই যৌগটা, এই যৌগটা যদি তুমি দেখো, তাহলে দেখো সিও আছে, Cl2 আছে, অ্যামোনিয়া 4 আছে। তাহলে চারটা টেট্টা মানে ইয়ে আছে, এমিন আছে, এজন্যই টেট্টামিন। তারপর দুইটা ক্লোরিন আছে, এর জন্য ডাইক্লোরো। তারপর কোবাল্ট আছে, তারপর কোবাল্টের জারণ সংখ্যা হইলো কত, 3+। আর যেহেতু এখানে আয়ন হিসেবে আসছে, এর জন্য আয়ন রেখে দিছে, বুঝাইতে পারলাম। তাহলে জটিল যৌগ আর নামকরণ এন্ড প্রসেসটা হইলো এইটা আর কি। হোপফুলি আমরা এইটুকু বুঝতে পারছি। যারা পেইডে আছে তোমাদেরকে স্লাইড দেওয়া আছে, স্লাইডে দেখে নিবা, এখানে কিছু কমন যেগুলো আসে আর কি, সবগুলো আমার দেওয়া আছে। এখন আসো পোলারিটি, পোলারায়ন। তাহলে পোলারিটি জিনিসটা কি, পোলারিটি জিনিসটা হলো, আমরা জানি সমযোজী যৌগগুলো আর কি পানিতে দ্রবণীয় হয় না, তারপর বিদ্যুৎ পরিবহন করে না, এই ধরনের বৈশিষ্ট্যগুলো আছে। কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ যেগুলো আছে না, সেগুলা কি করে, যে বিদ্যুৎ পরিবহন করে, পানির সাথে বিক্রিয়া করে। সো এই ধরনের কেসগুলোই হইল, মানে তারাও কিছু কিছু লাইক এট আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ করে আর কি। সো সমযোজী যৌগের যে আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের যে প্রবণতা, তাকেই বলা হয় কি, পোলারিটি। সো পোলারিটি কিভাবে আমরা হিসাব করি, ওই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দ্বারা। যেমন এখানে আমি লিখছি যে কোনো একটা যৌগের যদি তড়িৎ ঋণাত্মকতা, যে দুই বা ততোধিক মৌল আছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি শূন্য হয়, তাহলে সেটা বিশুদ্ধ সমযোজী। যেমন তোমার হাইড্রোজেন ক্লোরিন, তাদের দুইটারই তড়িৎ ঋণাত্মকতা সেম, তার মানে ক্লোরিনের একটা সেম সেম ভ্যালু থেকে বিয়োগ করলে কি হবে, জিরোই হবে। তারপর যদি পার্থক্য যদি 0.5-এর নিচে আসে, তাই সেটা অপোলার, মানে প্লাস মাইনাসের সৃষ্টি হইতো না আর কি। তো যেমন মিথেন আছে, তারপর তোমার ইথেন আছে, ইত্যাদি। পার্থক্য যদি 0.5 থেকে 1.7-এর মধ্যে হয়, তাহলে সেটা পোলার, সেখানে তোমার আংশিক প্লাস মাইনাস এইগুলো থাকবে। যেমন HCl, তারপর হাইড্রোজেন, এইগুলো আর কি, এজন্য HCl পানিতে দ্রবীভূত হয়, বুঝতে পারলাম। আর পার্থক্য যদি 1.7-এর খুব বেশি দেখা যায়, তাহলে সেটা আয়নিক আর কি। সিমিলার কেস পোলারিটি হইল সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের ধর্ম। আর পোলার আয়ন কেসটা হইল আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও তারা মাঝে মধ্যে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করে, বা দুইটা আয়নিক যৌগের মধ্যে কোনটা বেশি আয়নিক আর কোনটা কম আয়নিক, এই পার্থক্যটা আমরা ফাইন্ড আউট করতে পারি পোলার আয়ন দ্বারা। এবং এই পোলার আয়নের উপর একজন বিখ্যাত বিজ্ঞানী আছেন, উনি একটা সূত্র দিয়েছেন, উনি বিজ্ঞানী না, উনি রসায়নবিদ। উনি একটা ফর্মুলা দিয়েছেন, ফাজানের নীতি। যে নীতির সাহায্যে আমরা কি করতে পারি, আয়নিক যৌগের সমযোজী ধর্মটা বা বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারি, সেটাকেই বলা হয় ফাজানের নীতি। তো এই ফাজানের নীতিতে উনি কি বলছেন আমাদের এই ফাজান সাহেব, ওই ফাজান সাহেব আমাদের বলছেন, দেখুন, যে এই নীতি দ্বারা তড়িৎযুজি, তড়িৎযুজি দ্যাটস মিন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায়। সো এখানে তাই উনি তিনটা বেজের উপর ভিত্তি করে আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি। ফার্স্ট অফ অল ক্যাটায়নের চার্জ, অন্য সবগুলা যদি সেম থাকে, কিন্তু যদি দুইটা মৌল বা তিনটা মৌলের মধ্যে ক্যাটায়নের চার্জের মান যদি ডিফারেন্স হয়, তাইলে জিনিসটা কি হবে, ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, পোলারায়ন ক্ষমতা কি হবে, তত বাড়বে। আর পোলারায়ন ক্ষমতা যদি বাড়ে, তাইলে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা কি হবে, বেশি বৃদ্ধি পাবে। যেমন ধরো আমি একটা জিনিস নিলাম, সোডিয়াম ক্লোরাইড নিলাম, আর একটা নিলাম কি আমি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এইখানে দেখো এনআয়ন দুইটাই সেম ক্লোরিন, এবং এনআয়নের চার্জের মানও সেম, এনআয়নের আকারও সেম। তাহলে ডিফারেন্সটা কি, ক্যাটায়নের চার্জ বা ক্যাটায়নের আকার বলতে পারো। তাইলে এখানে চার্জ দিয়েই যুক্তি দেওয়াটা যুক্তিসঙ্গত, কারণ এইটা হলো +1, এইটা হলো +2। ওকে, তাইলে বলছে কি, কেটনের চার্জ যত বৃদ্ধি পাইবো, তার কি পোলারায়ন ক্ষমতা বাড়বে। তাইলে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের যেহেতু কেটনের চার্জ বেশি, দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়ামের কি হবে, আমাদের পোলারায়ন ক্ষমতা কি হবে, আমাদের বেশি হবে। ম্যাগনেসিয়ামের পোলারায়ন ক্ষমতা বেশি, তার মানে কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা সোডিয়াম ক্লোরাইড থেকে একটু অধিক বেশি সমযোজী। ফুলি বুঝাইতে পারলাম। সমযোজী দ্যাটস মিন তুমি যদি পানিতে তোমার দ্রাব্য থাকো, তাইলে সোডিয়াম ক্লোরাইডের বেশি হবে, আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তুলনামূলকভাবে কম হবে আর কি। তাহলে কাহিনীটা বুঝছি। এই দেখো এখানে আমি লিখছিও কিন্তু এইভাবে।
তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। ওকে ফাইন, এখানে আমি কি দিস, আচ্ছা সমঝি বুঝ, এটা লিখছি সমঝি, এখানে ক্যালসিয়াম না দিয়ে এখানে হবে ম্যাগনেসিয়াম আর কি, টাইপিং মিস্টেক, এত মিস্টেক করলাম কি। আচ্ছা যাই হোক, তারপর দেখো ক্যাটনের আকার। তো এটা লেখছে কিন্তু সমজীব বৈশিষ্ট্য প্রকাশ পাইবে এখানে। ঠিক আছে, এই যেন অ্যালুমিনিয়াম সব থেকে বেশি সমজীবী হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তার থেকে কম, তারপরে হইল সোডিয়াম ক্লোরাইড। তাইলে যদি তোমার দ্রাব্যতার ক্রম বলতো তাইলে তার উল্টাটা হইতো। হোপফুলি এটা বুঝতে পারছি। এখন আসলে কেটনের আকার, তাহলে কেটনের আকার কি রকম, কেটনের আকারের সাথে কিভাবে সম্পর্কে যুক্ত। কেটনের আকার যত হ্রাস পাবে পুলারায়ন ক্ষমতা তত কি হবে, বৃদ্ধি পাবে। ওই যে আমি বলছিলাম না, আকারের উল্টা ঘটনাগুলা ঘটে। তাহলে কেটনের আকার যত হ্রাস পাবে পুলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে, পুলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে কি, আয়নিক যৌগের সমজীব বৈশিষ্ট্যটার প্রবণতা বৃদ্ধি পাওয়া। তাহলে দেখো পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, এর মধ্যে লিথিয়ামের আকার সব থেকে ছোট, তার মানে তার পুলারায়ন ক্ষমতা সব থেকে বেশি, তার মানে সেটা অধিক সমজীবী। তার মানে তার কি দ্রাব্যতা সব থেকে কম। মানে পানিতে এখন যদি দ্রবণীয়তার ক্রম বলতো তাহলে জিনিসটা হয়তো এইভাবে, অর্থাৎ পুলারায়নের উল্টা ঘটনাটা হবে দ্রাব্যতা বা তাপীয় বিয়োজনের ক্ষেত্রে আর কি। তারপর আসো এনয়নের আকার। এনয়নের আকার বৃদ্ধির সাথে সাথে পুলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায়। তার মানে কেটনের আকার বৃদ্ধির সাথে পুলারায়ন ক্ষমতা বাড়ে, সরি কমে। আর এনয়নের আকার বৃদ্ধির সাথে সাথে পুলারায়ন ক্ষমতা কি কি হয় আমাদের, বৃদ্ধি পায়। তার মানে দেখো এই যে দ্রাব্যতার ক্রম, এটা হইলো কি তোমার, সরি এটা দ্রাব্যতার ক্রম না, এইটা হইলো তোমার সংযোগ বৈশিষ্ট্যের ক্রম। তাইলে এর দ্রাব্যতার ক্রম কিভাবে হবে, F2, AgCl2, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। বুঝাইতে পারলাম, হোপফুলি এটা বুঝছি। আচ্ছা, তো পুলারণ ক্ষমতা বাড়লে এখানে আমি বলে দিচ্ছি আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পায়, তারপরে দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ, পরিবাহিতা ইত্যাদি হ্রাস পায়। সো এইখানে মেবি আমি ইয়ে রাখছিলাম আমাদের যে মানে মডেল টেস্ট, আমি মেবি ফার্স্ট মডেল টেস্টে একটা প্রশ্ন দিছিলাম, সেটা ছিল ওয়ান কাইন্ডস এইরকম, যে দুইয়ের গ্রুপ 2 এর যে ধাতব কার্বনেট, সরি ধাতব কার্বনেট না, গ্রুপ 2 এর যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, প্রশ্নটা সঠিক মনে নাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর হইলো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, বেরিলিয়াম, বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব বাটিতে রাখো, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এই যে গ্রুপ 2 এর যে ধাতব হাইড্রোক্সাইড আছে, তাদের তাপীয় বিয়োজনটা লিখতে। সো এদের তাপীয় বিয়োজনটা কার উপরে নির্ভরশীল তাইলে, ওই যে তোমার এনয়নের আকারের উপর। আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচ দিকে গেলে এনয়নের আকার বৃদ্ধি পায়, তাহলে আকারের ক্রম যদি আমি লিখি, যে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপর এইগুলো আর কি, এগুলো তো এনায়ন না, এগুলো তো ক্যাটায়ন। তাইলে ক্যাটায়ন, তারপর ব্রোমিয়াম, সরি বেরিয়াম। তাইলে এদের আকার কি, যে কেটনের আকার বৃদ্ধি পাইছে, এই যে এইখান থেকে এই দিকে যত যাইবে কেটনের আকার কি হবে আমাদের, বৃদ্ধি পাবে আর কি। সো কেটনের আকার যদি বৃদ্ধি পায় তাইলে আমরা জানি কি, যে পুলারণ ক্ষমতা কি হয়, হ্রাস পায়। কারণ কেটনের আকার ছোট হইলে পুলারণ ক্ষমতা বাড়ে, বাট তাইলে কেটনের আকার বাড়লে পুলারণ ক্ষমতা কমবে। তাইলে কেটনের আকার বৃদ্ধি পাইছে, তার মানে এই দিকে যত যাইবা পুলারায়ন কমবে, পুলারায়ন কমে। তাইলে পুলারায়ন যদি কমে, তাইলে এই দিকে গেলে সমযোজী বৈশিষ্ট্য কি হবে, হ্রাস পাবে, হ্রাস পায়। তার মানে অধিক সমযোজী হইলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, দেন হইলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেন হইলো ব্রোমিয়াম, সরি স্ট্রনসিয়াম, দেন হইলো বেরিয়াম হাইড্রোক্সাইড। তাইলে তোমার যদি এখন তাপীয় বিয়োজন, তো তাপীয় বিয়োজনের ক্ষেত্রে হইব, আমরা জানি সমযোজী যৌগগুলা কি হয়, যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। তাইলে যেহেতু এইটা অধিক সমযোজী, তার মানে তার গলনাঙ্ক মানে সে দ্রুত বিয়োজিত হবে। তারপর হইব কে আমাদের ক্যালসিয়াম বিয়োজিত হবে, তারপর আমাদের স্ট্রনসিয়াম বিয়োজিত হবে, তারপর আমাদের বেরিয়াম বিয়োজিত হবে। তাইলে বুঝাইতে পারছি, ওই যে না আমাদের একটা প্রশ্ন ছিল আর কি, সেটা মেবি সৌমিত্র না সৌমিক, সে বলছিল যে এই প্রশ্নটা বুঝি নাই। তো ভাই তুমি যদি ক্লাসটা এতটুকু পর্যন্ত দেখে থাকো, হোপফুলি জানাইবা, যে কমেন্টে জানাইবা, যে ইউটিউবে যদি দেখে থাকো ইউটিউব কমেন্টে আমাকে একটু কাইন্ডলি রেসপন্স করো তো তুমি এই জিনিসটা বুঝছো কিনা, না হলে আমাকে ইনবক্সে বললো।
সিমিলার কেস ওই যে আগে আমি বলছিলাম সিলভারে, এইটা তো আমি এখানে বলে দিছি। তারপরে এই যে হাইড্রোক্সাইড গুলোর মধ্যে দ্রাব্যতার ক্রম, দ্রাব্যতার ক্রম হইলো গিয়ে এই পানিতে দ্রবণীয়তা হবে আর কি, খেয়ে বেশি পানিতে দ্রবণীয় হবে। তাহলে আয়নিক যৌগগুলোর পানিতে দ্রাব্যতা সব থেকে বেশি এই দেন। তাহলে আয়নিক, যেহেতু সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটা হইলো এইটা, তাহলে দ্রাব্যতাটা তার ঠিক উল্টাটা হবে। এই যে, বুঝতে পারলাম। আচ্ছা, এখন বলো, ওয়ান মোল গাঢ় রোজম্ল আর কি, রাজম্ল বা রোজম্ল, যেটা দ্বারা আমাদের সুনাবি গ্রহণ করা হয়, যেটা বুয়েটে একবারই আসছিল মেবি, বুয়েটে নাকি এসে আসলো আমাদের থেকে মনে হয় প্রিভিয়াসে একবার আসছিল মেবি, ডেমো প্রশ্নতে আমি দেখছিলাম। তো দেখি আমরা, যে বলছে কি, 1 মোল গাঢ় নাইট্রিক এবং 3 মোল গাঢ় এসিএল এর মিশ্রণ করলে আমাদের রাজম্লটা হয়। তার মানে রাজম্লের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং এসিএল এর মিশ্র অনুপাত কত, 1:3, ঠিক আছে। আর যেটা দ্বারা সোনা বিগলন করা হয়। তো আর কি, তোমাদের মোস্ট ডিমান্ডেবল যে অধ্যায়টা ছিল মৌলের পর্যায়বৃত্ত, ধর্ম এবং রাসায়নিক বন্ধন, হোপফুলি A to Z এই ভিডিওটা যদি দেখে থাকো, এর বাইরে কোনো কিছুই নাই আশা করি। তারপরেও তোমরা একটু ভার্সিটি দেখে নিবা, মানুষ মাত্রই ভুল হয়। আমারও এই ভিডিওতে অনেক কিছুই ভুল হয়েছে। আর তোমার যদি এমন কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যারা কোর্সে যুক্ত হবে, তাদেরকে প্রিফার করতে পারো আর কি। হোপফুলি খুব বেশি তো খারাপ হচ্ছে না, লিস্ট, ঠিক আছে। আর যে কোনো প্রয়োজনে আমাকে ইনবক্স করতে পারো, বা ডেসক্রিপশনে পেয়ে যাবে একটা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি। সেকের প্রায় 200+ স্টুডেন্ট এই গ্রুপে অ্যাড আছে। তোমরা সেখানে ডিসকাস করতে পারো নিজেদের মধ্যে, বা যে কোনো প্রবলেম সেখানে শেয়ার করতে পারো। তো হোপফুলি এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট কোনো রিক্যাপ ক্লাসে। টাটা, গুড বাই।